আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আজকের এই লাইভটি। বিশ্ব হোক লেখকের এই ওয়েবিনারে আড্ডায় আমি আপনাদের সঞ্চালক আরেফিন মজনু। বিশ্ব হোক লেখকের এই ওয়েবিনারে আড্ডায় আমরা প্রতিদিনের মতো সাহিত্য বিষয়ে আড্ডা দিয়ে থাকি। আজকে আমাদের সাথে গুণী মানুষ রয়েছে দুজন। একজন হচ্ছেন লেখক, আরেকজন হচ্ছে লেখক অ্যাডমিন প্যানেলের একজন আফসানা মিমি। তিনি আমাদের সাথে যুক্ত হবেন এখন। আফসানা মিমি হচ্ছে লেখক অ্যাডমিন প্যানেলের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। তিনি প্রতিনিয়ত লেখকের জন্য কাজ করেন। তিনি হচ্ছেন চিফ চিফ এক্সিকিউটিভ অফ লেখক আফসানা মিমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? জি, আমি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগতেছে আজকে লেখক বিষয়ে এবং সাহিত্য বিষয়ে আড্ডা হবে। বিশ্বক লেখকের এই ওয়েবিনারে আড্ডায় তোমাকে স্বাগত জানাচ্ছি লেখকে। জি ভাইয়া, ধন্যবাদ। একটি টেকনিক্যালি প্রবলেমের কারণে আজকে হয়তোবা লাইভটি খুব বেশি একটা ভালো যাচ্ছে না, কারণ আমরা অলরেডি লাইভে চলে আসছিলাম। হঠাৎ করে আবার কেটে গেল, বুঝতে পারলাম না, তার জন্য দুঃখিত। তোমার কাছে আসবো তার আগে ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন। তাদের নামগুলো বলা উচিত আর তাদেরকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। বিশ্ব হোক জি লেখকের ভাইয়া। এই ওয়েবিনার আড্ডায় আপনারা আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে, বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের লেখক পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। আমাদের সাথে আরো একজন যুক্ত হবেন, তিনি হচ্ছেন তানবীর তো তানবীর সিদ্দিকী তোহাহা, লেখক ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই, আমি ঠিকঠাক আছি তো? জি ভাইয়া, সব ঠিকঠাক ইনশাল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। যদিও ক্ষমা চেয়ে নিচ্ছি, আরো আগেই লাইভে আমাদের আসার কথা ছিল, যদিও কিছু যান্ত্রিক ত্রুটি হয়ে গেছে। আশা করছি সবাই লাইভটি উপভোগ করবে। সেই সাথে হুম। টিম লেখকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যে আমাকে এখানে ডাকার জন্য। অনেক বেশি কৃতজ্ঞতা, বিশেষ করে মিমি আপু, মঞ্জু ভাইয়া, সবার প্রতি, পুরো টিমের প্রতি। আফসানা মিমি আপু, জি ভাইয়া, আসলে আজকে শোনা যে যাচ্ছে? কথাগুলো আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে বিশ্ব হোক লেখকের এই ওয়েবিনারি আড্ডায় আমরা বরাবরই করে থাকি। তো আজকে যে আলাপ আলোচনাগুলো হবে, কথাগুলো হবে, সেগুলো আপনার কাছ থেকে আমরা জানতে চাই লেখক বিষয়ে। ধন্যবাদ ভাইয়া। লেখক বিষয়ে আজকের আড্ডাটা মূলত হবে ভাই বোনদের আড্ডা, ভাই বোনদের সাহিত্য নিয়ে আড্ডা, লেখালেখি নিয়ে আড্ডা। কিছু সময় গল্প করে আমরা সময়টা পার করবো ইনশাআল্লাহ। পাঠকবৃন্দ যারা আছে, যারা আমাদের দেখছে, তাদের কথা জেনে শুনে আমরা সময়টা পার করব। আর লেখক প্ল্যাটফর্মটি হচ্ছে আহ তরুণ তরুণীদের উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করাই হচ্ছে লেখক প্ল্যাটফর্মের মূল মন্ত্র। স্লোগান বিশ্ব হোক লেখকের সারা বিশ্বে ছড়িয়ে দেবার একটি আপ্রাণ প্রচেষ্টা লেখক প্ল্যাটফর্মের লেখকের প্রতিষ্ঠাতার, লেখকের সকল পরিশ্রমী কাণ্ডারীদের। এই তো ভাই, এতটুকুই। তারপর ইনশাল্লাহ আমরা কথা বলবো। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটা হচ্ছে ষোলো ডানার পাখি। হঠাৎ করে আপনারা এই ষোলো ডানার পাখি কই থেকে পেলেন? ভাইয়া, লেখকে শুধু 16 ডানার পাখি নেই। লেখকে আহ 5 লক্ষ মেম্বার্স এর 5 লক্ষ পাখি আছে। 5 লক্ষের উপরে পাখি আছে। লেখক গ্রুপে আছে 30,000-এর অধিক পাখি। তো তাদের ভিতর থেকে আমাদের সিলেক্ট করা এই 16 জন পাখি। আর এই 16 জন পাখি নিয়ে আমাদের এবার অমর একুশে বইমেলাতে আমাদের 16 জনের লেখা নিয়ে একটি কাব্যগ্রন্থ বের হচ্ছে। আর নামকরণটা আমাদের প্রকাশনীর থেকেই করা। 16 ডানার পাখি আমাদের কাব্যগ্রন্থের নাম। তো আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ এরকম আরো অজস্র 16 ডানার পাখি সৃষ্টি করব লেখকে। ইনশাআল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। 16 ডানার পাখি সম্পর্কে আরো বলবো। ভাইয়া, আপনার কাছে আসতে চাচ্ছি।
আপনি কিন্তু বেশ সুন্দর আবৃত্তি করেন, আমি কিন্তু আপনার বিগ ফ্যান। না আসলে হচ্ছে আবৃত্তি আমি করি বলতে কি, এখনের আমি একটা বিষয় বলি যে এখন এখন দেখা যায় যে ফেসবুকে আমরা অনেকে আবৃত্তি করি। তো বা অনেকে কভার করে থাকি আমরা আবৃত্তি। তো আসলে মেইনলি হচ্ছে এগুলো আবৃত্তি না, আবৃত্তি হচ্ছে স্টেজে যেগুলো আমরা করি এগুলো হচ্ছে আবৃত্তি। মানে আমার কাছে মনে হয়, এটা আমার নিজের অপিনিয়ন, যে আমরা যেগুলো স্টেজে দাঁড়িয়ে করি সেগুলো আবৃত্তি, এবং যেগুলো আমরা ভিডিও করে করি এগুলো কবিতা পড়া হয়। কারণ এখানে একটা ফিল আসে না যে আবৃত্তি। তো আবৃত্তি আমার বিষয়টা হচ্ছে কি, আমি খুব ছোটবেলা থেকে কথা বলতে পছন্দ করতাম। তো সেখান থেকে আবৃত্তি শেখা মানে শিখতেছি এখনো। আমাদের স্থানীয় কিছু আবৃত্তি ক্লাবের সাথে জড়িত আছি, এবং সেই সাথে কিছু প্রোগ্রামেও আবৃত্তি করা হয়। এতটুকুই, তবে এখনো একদম আবৃত্তিকার হয়ে উঠতে পারিনি আর কি। মানে এটা অনেক বেশ, বড় জিনিস, শিখতে অনেক সময় লাগবে। শেখার কখনো শেষ নেই। যেমন আজকে একদম। আমি আপনাদের সাথে কথা বলতেছি এবং আপনাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে আমার, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ গুণী ব্যক্তিদের সাথে কথা বলে নাকি অনেক কিছু শেখা যায়। আমি শুনেছি না, এটা বাস্তব, প্র্যাকটিক্যালি আমি সেটা প্রমাণ পাচ্ছি আমি নিজে। না আসলে আপনি মঞ্জু ভাইয়ের ব্যাপারে 1 মিনিট বলি, যে এই যে এতটা কষ্ট এতটা পরিশ্রম করে লেখক পরিবারকে এত দূর নিয়ে এসেছেন, এবং মঞ্জু ভাইয়ের উপস্থাপনা আমি অনেকগুলো দেখেছি, কিঙ্কর ভাইয়ের সাথে, তৌকিব ভাইয়ের সাথে, সবার সাথে দেখা হয়েছে। এবং খুব দারুণ উপস্থাপনা করেন আপনি। সেই সাথে যে এতটা পরিশ্রমী, যে আপনার পেছনে অনেকগুলো ওষুধ দেখা যাচ্ছে, মেডিসিন দেখা যাচ্ছে, দোকানে বসেও আপনি উপস্থাপনা করেন বা এই যে কাজ করছেন, আসলে এটা হচ্ছে ধন্যবাদ দেওয়ার মতো একটা কাজ। তো আপনাকে অনেক বেশি ধন্যবাদ, এই কাজগুলো চলুক। আশা করছি আমরা ভালো কিছু পাবো আরো ইনশাআল্লাহ। অবশ্যই। তবে আপনি একটা কথা বলছেন আমার কাছে বেশ ভালো লেগেছে, যে ফেসবুক পাতাতে আমরা নিজ নিজ ওয়াল থেকে যে কবিতাগুলো পড়ি, আপনি যেটা বলেছেন কবিতা পড়ি। তো আমি মনে করি যে এখন মানুষ যখন নিজ নিজ ওয়াল থেকে আবৃত্তিগুলো যে পোস্ট করে, আজকে দেখা গেছে যে আফসানা মিমি একটা খুব সুন্দর আবৃত্তি করছে, আবৃত্তি করে সেটা পোস্ট করছে। তার দেখা দেখি কিন্তু আমার মনের ভিতরে একটা ফিলিংস আসে যে না, আমি একটু আবৃত্তি করি, দেখি আমি পারি কিনা। এই যে একটা বিষয়, এটা সবার মধ্যেই কৌতূহল কাজ করতেছে আস্তে আস্তে। একটা সময় দেখা যেত যে মানুষ কবিতা থেকে, সাহিত্য থেকে অনেক দূর পিছিয়ে গিয়েছিল, সেটা কিন্তু আস্তে 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 করে একটু একটু করে অনেক দূর এগিয়ে আসছে, যেমনটা আমি নিজেও। এখন সাহিত্য আমার ভিতরে এমন একটা কাজ করে যে যদি আমি কখনো আবৃত্তি কিংবা কবিতা না পড়ি তাহলে আমার ভালোই লাগে না। এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে একদম এরকম যে একটা জিনিস চর্চা আমরা যত করবো বা যত দেখবো, তত দেখা যাবে যে এই কাজটা আমরা অনেকেই অনুপ্রাণিত হয়। যেমন আগে এই লকডাউন সময়ে আমরা অনেকের কিন্তু কবিতা আবৃত্তি দেখেছি, কিংবা কবিতা লেখা দেখেছি, অনেকে গল্প লেখা ট্রাই করছে। তো দেখা গেছে যে ওনারা অনেক সময় যে বেশি সময় ফেসবুকে দিয়েছেন, লকডাউনের সময় কাজ ছিল না। তো অনেকের সাথে দেখা হয়েছে, বা অনেক দেখেছেন যে প্রায় মানুষ আবৃত্তি করছে কিংবা অনেকে লিখছে। সে দেখা দেখি যে অনুপ্রেরণা থেকে অনেক কিন্তু লেখা ট্রাই করছেন, ভালো আমরা আবৃত্তি পাচ্ছি, যাদেরকে আমরা কখনোই জানতাম না যে ওনারা আবৃত্তি করতে পারবেন। আমার হাতে দেখা কয়েকজন আছেন যে যার জীবনে কবিতা পর্যন্ত পড়েনি, কিন্তু আমাদের দেখা দেখি সে এখন অনেক ভালো আবৃত্তি করে। এরকম অনেক দেখেছি আমি এই কদিনে। আপনি বেশ একটা সুন্দর কথা বলেছেন, যে আসলে এই কথাটা মানে এই লকডাউনের সময় অনেকেই গৃহবন্দী ছিল, গৃহবন্দী থাকা অবস্থায় এত সুন্দর তার লেখার অনেকটা উন্নতি হয়েছে, তারপর আবৃত্তির মধ্যে উন্নতি হয়েছে। যেমনটা আমি নিজেও আবৃত্তি একদমই করতে পারতাম না, কিংবা আমার কোনো একাডেমি থেকে কখনো শিক্ষা গ্রহণ করা হয়নি। আমি শুধু ফেসবুকে, তারপর ইউটিউব থেকে বিভিন্ন টিউটোরিয়াল দেখে, কন্টেন্ট দেখে আমি এভাবে প্রতিনিয়ত ছুটে যাচ্ছি। আমি অনেকবার ট্রাই করছি, অনেকের কাছে নক করেছি যে আমি আসলে আবৃত্তি করতে চাই, যদি আমাকে শেখানো যেত। শুধু একাডেমির কথা বলেছে, কিন্তু আমার কখনো সৌভাগ্য হয়নি কোনো একাডেমিতে আসার কিংবা ভর্তি হওয়ার মতো এরকম। আমি কোনো অনলাইনে কোনো প্ল্যাটফর্ম পাইনি, দুঃখজনক। যদি এখনো আমি পাই, তবে আমার মনটা ইচ্ছে করে, আমার মনে জাগে যে আমি একাডেমিতে ভর্তি হব। হওয়া যায়।
সুযোগ খুঁজে দেখতে পারেন, বা আপনাদের ওইখানে আমি একটা পরামর্শ দিব এই ব্যাপারে, হচ্ছে যে আপনাদের ওখানে জেলা শিল্পকলা একাডেমি যদি থাকে, তো ওইখানে যোগাযোগ করবেন। ওরা প্রতি বছর একটা কোর্স নেয়, যে 4 বছরের একটা কোর্স, এন্ড প্রতি বছর এটা ভর্তি নেয়, হয়তো ডিসেম্বর ফেব্রুয়ারি এরকম টাইমে হচ্ছে ওনারা ভর্তি নেয়। ওখানে একটু যোগাযোগ করে দেখতে পারেন। একটা কোর্স করলে আপনি একটা সার্টিফিকেট যেমন পাবেন, তার মধ্যে হচ্ছে আপনার শেখাটা হয়ে যাবে। যে কোনো বয়সে 35 বছরের পর্যন্ত ভর্তি হওয়া যায়, একদম 12 জি, থেকে। বেশ সুন্দর। তার মধ্যে আমি তো পড়েই গেলাম, আমি এখন শিখতে পারবো। আমার সৌভাগ্য আমি। একদম। ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, তাদের নামগুলো এক এক করে নেওয়া উচিত, কমেন্ট গুলো। হ্যাঁ, আফসানা মিমি, অবশ্যই। এই দায়িত্ব আপনার হাতে তুলে দিলাম। ইনশাল্লাহ। মিতি ইসলাম লিখেছেন শুভেচ্ছা রইলো। অনেক ধন্যবাদ আপু, আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো। মিতু ইসলাম, সরি। শান্তনা পারভিন লিখেছেন, কেমন আছেন? আমি চুয়াডাঙ্গা থেকে দেখছি। ধন্যবাদ আপু, শীতের রাতে আপনি আমাদের সাথে আছেন, অসংখ্য ধন্যবাদ। আফিয়া তোহা আয়রা আপু লিখেছেন, সবাই শুভেচ্ছা ও স্বাগতম। ধন্যবাদ, আপনাকে অনেক শুভেচ্ছা। পরশ আজমিন লিখেছেন, কেমন আছেন ভাই? ভাইরা বলেন, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আপু। শাহরিয়ার আহমেদ লিখেছেন, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভাইয়ারা অনেক ভালো আলহামদুলিল্লাহ, আছে। অনেক ভালো আছি। মিতি ইসলাম লিখেছেন, আপু ভাইয়া দুজনেই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আপু, আমরা সবাই ভালো আছি ইনশাল্লাহ। আপনি কেমন আছেন? এমডি মসিহুর রহমান মাসুম ভাই লিখেছেন, আমি কুড়িগ্রাম থেকে ভাইয়া। ও, আরিফিন ভাইয়ার পাশে। ধন্যবাদ ভাইয়া আপনাকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত কষ্ট করে শীতের মধ্যে আমাদের লাইভটি দেখার জন্য। আপনার জন্য অনেক অনেক হ্যাঁ। শুভকামনা এবং ভালোবাসা রইল। নাজমুস সাকিব লিখেছেন, শুভকামনা, ভালোবাসা ও দোয়া রইল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার জন্য। কাউসার মাহমুদ লিখেছেন, আছি কিন্তু, থাকবেন পাশে অবশ্যই। পিয়া রয় লিখেছেন, প্রিয় ভাইয়া আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন আপু? শাহরিয়ার আহমেদ লিখেছেন, ভাইয়া আপনার সাথে একটু মেসেঞ্জারে কথা বলতে চাই, দরকার আছে। কোন ভাইয়া? ভাইয়া অবশ্যই একটু জানাবেন, এখানে দুইজন ভাইয়া আছে। নুসরাত জাহান তিশা আপু লিখেছেন, হাই ভাইয়া। হ্যালো হ্যালো ভাইয়া। আপু। হ্যালো আপু। মোহাম্মদ শুভ ভাইয়া লিখেছেন, ওয়েলকাম ভাইয়া, স্বাগত ভাইয়া আপনাকেও। প্রিয়া রয় আপু লিখেছেন, লেখক পরিবারে তানভীর ভাইয়াকে স্বাগতম। অনেক অনেক কৃতজ্ঞতা। অনেক। আফিয়া তোহা আয়রা আপু লিখেছেন, আপনারা সবাই ভালো আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনি ভালো আছেন? সোহাগ আহমেদ শ্রাবণ লিখেছেন, ভালোবাসা সবার প্রতি, আপনার প্রতি অনেক ভালোবাসা ভাইয়া। মোকাররম মিশান লিখেছেন, ভালোবাসা রইলো অবিরাম আপনাদের জন্য, আপনার জন্য অনেক ভালোবাসা ভাইয়া, দোয়া রাখবেন সব সময়। নাজমুস সাকিব লিখেছেন, তানভীর ভাই ভালোবাসা নিবেন। অনেক বেশি অবশ্যই। ভালোবাসা ভাইয়া। আভরিয়া সানভি লিখেছেন, ভালোবাসা অবিরাম, আপনার জন্য ভালোবাসা অফুরন্ত আপু। জেদা আক্তার জিদা লিখেছেন, ভালোবাসা রইলো আপনাদের জন্য, আপনার জন্য অসংখ্য ভালোবাসা আপু। সোহাগ আহমেদ শ্রাবণ লিখেছেন, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাই, আমরা ভালো আছি। আপনি ভালো আছেন? নুসরাত জাহান তিশা লিখেছেন, আমিও বিগ ফ্যান তানভীর ভাইয়ার। মানতে হবে। শহীদুল ইসলাম দুর্জয় লিখেছেন, কালাম ভাইয়ার একটা শোনানো যাবে প্লিজ? হ্যাঁ, ইনশাআল্লাহ, তবে আমি বুঝতে পারিনি কথাটা তানভীর ভাইকে বলছে কিনা। উম্মে ফাতিহা লিখেছেন, সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি, আপনার জন্য অনেক শুভকামনা। জাহিদুল ইসলাম লিখেছেন, পিছনে পড়ে গেলাম। সমস্যা নেই ভাইয়া, মাত্র শুরু করেছি, আপনারা চলে আসেন। অন্তরাল রাজি লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা সবাই ভালো আছি। তানভীর ভাইয়া, অন্তর ভাইয়া হচ্ছে আমাদের লেখকের পরিচালক। আচ্ছা আচ্ছা।
শাহিদ আফ্রিদ লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ারা সবাই ইনশাল্লাহ ভালো আছে। এমডি নাজিম হাওলাদার লিখেছেন, কি নিয়ে আলোচনা হচ্ছে? সাহিত্য নিয়ে আলোচনা হচ্ছে ভাইয়া। গল্প, আড্ডা, ভাই বোনের সম্পর্ক, মিষ্টি মধুর, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। এমডি জোনায়েদ বুজদাদি বুজদাদ, সবাইকে সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া, পাশে থাকবেন, দোয়া রাখবেন। শাহরিয়ার আহমেদ লিখেছেন, আরিফুল ভাইয়া, আরিফুল ভাইয়া সম্ভবত আরিফ আরি আরিফুল ভাইয়া, আরিফিন মজনু। এমডি নাইমুর রহমান নাইম লিখেছেন, সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনি ভালো আছেন? শাহরিয়ার আহমেদ লিখেছেন, আরিফুল ভাইয়ার সাথে কথা বলতে চাই। জি, আরিফিন মজনু ভাই আপনার সাথে কথা বলবে, আরিফিন ভাইয়ের সাথে কথা অবশ্যই বলবেন। ভাইয়া, আপনার সাথে কথা হবে ইনবক্সে, অবশ্যই আপনি আমাকে অ্যাড করবেন, সেই সাথে মেসেজ করে রাখবেন। অসংখ্য ধন্যবাদ। নিশীত প্রসূন লিখেছেন, আপনাদের সকলের আচরণে আমি মুগ্ধ, আজই প্রথম দেখছি লাইভ। ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আপু সরি, পাশে থাকবেন। জামিল হাসান জিয়া লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি ইনশাল্লাহ। আপনি ভালো আছেন? অন্তরাল রাজীব ভাই লিখছেন, লেখক পরিবারের লাইভ গুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ঠান্ডাকে হার মানিয়ে জয় করার পথে আমরা লেখক পরিবার, বিশ্ব হোক লেখকের, ক্যানভাসে নয় আমাকে কবিতায় এঁকো। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। গ্রামে ভালোবাসি ভাই। শীত, তারপরেও আপনি জেগে আছেন। মোহাম্মদ মামুন ভাই লিখেছেন, ভালোবাসা অবিরাম। আপনার জন্য অনেক ভালোবাসা ভাইয়া। আমরা ইতিমধ্যে একদম কমেন্টের শেষ পর্যায়ে চলে এসেছি, আর কোনো কমেন্ট নেই। এখন যারা যুক্ত হবেন, অবশ্যই লেখক বিষয়ে, যদি সাহিত্য বিষয়ে কোনো কিছু জানার থাকে কিংবা বলার থাকে, অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আজকে আমাদের সাথে ভাইয়া আছে, আপু আছে, তাদের কাছ থেকে আমরা অনেক কিছু জানবো। ভাইয়া, আমি একটা হ্যাঁ কথা বলি আরফিন ভাই, সেটা হচ্ছে আমি ব্যস্ততার কারণে আজকে খুবই ব্যস্ত ছিলাম। আমার হচ্ছে দুইজন চাচা হচ্ছে নির্বাচনে দাঁড়িয়েছেন, তাদের মিটিং চলছে। তো এই সমস্ত কাজ নিয়ে অনেক ব্যস্ততা ছিলাম। আর আজকে সকাল থেকে মানে ভোর থেকে আমার এখানে বিদ্যুৎ ছিল না, ফোন চার্জ ছিল না, রাতে ফোন অফ হয়ে সেম গিয়েছিল, আমি অবস্থা। অনলাইনে আসতে পারি নাই। অনলাইনে আসতে পারি নাই। এখন আপনি জানেন ভাইয়া, অ্যানির জলকাব্য ওই গ্রুপটিতে কিছুদিন 16ই ডিসেম্বর উপলক্ষে কন্টেস্টের আয়োজন করা হয়েছিল, তো সেখানে আমি পার্টিসিপেট করেছিলাম। তো আজকে বিজয়ী নির্ধারণ করেছে, আলহামদুলিল্লাহ বিজয়ের আসনটা আমি পেয়েছি। ওয়াও, আমি অভিনন্দন, সন্ধ্যা যাবত শুভকামনা রইলো। সন্ধ্যার সময় এসে সেটা দেখতে পেরেছি। তো আমার ওখানে এখন পর্যন্ত তাদেরকে কৃতজ্ঞতা জানাতে পারি নাই। তো অ্যানির জলকাব্যর অ্যানি আপুকে অনেক অনেক কৃতজ্ঞতা আপু, আপনার জন্য অনেক ভালোবাসা। আমাকে বিজয়ী সিলেক্ট করেছেন, তার জন্য অ্যানি জলকাব্য গ্রুপটিতে অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা আপু, অনেক ধন্যবাদ। আপনি যদি অ্যানি আপু যদি থেকে থাকেন, অবশ্যই অ্যানি আপু, ভালোবাসা রইলো। জি অ্যানি ভাই, আপু খুবই ভালো একজন মানুষ, আমার কাছে বেশ ভালো লাগে যে উনি এত সুন্দর করে আবৃত্তি করে আর এত সুন্দর করে কথা বলে, তোতা পাখির মতো, খুব ভালো লাগে। জি ভাইয়া। তানভীর ভাইয়া, আপনার কাছে আসতে চাচ্ছি। জি। ইতিমধ্যে আমাদের আরো অনেকেই যুক্ত হচ্ছে এক এক করে, আমরা পরে আসবো কমেন্টে। এবার আপনার মিষ্টি কণ্ঠের আবৃত্তি শুনবো। আচ্ছা, আবৃত্তি করব ইনশাল্লাহ। আবৃত্তি করার আগে বলি হচ্ছে ওই যে মিমিয়াপুর মতো আমার খুব ভীষণ ব্যস্ততায় যাচ্ছে। আমি মাত্র মানে মিমিয়াপুর সাথে কিন্তু আমার কথা কাটাকাটি হচ্ছিল সেদিন, যে লাইভটা কবে হবে, যে আমি কবে টাইম করব, মানে এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম যে টাইম করতে পারছি না। আমি ঠিক 9টা 10-এ বাসায় ফিরেছি, ঠিক 9টা 10-এ ফিরে আমি মানে ফ্রেশ পর্যন্ত হতে পারিনি, শুধু ড্রেস চেঞ্জ করে লাইভে বসে পড়েছি। এবং সারাদিন আমার এখানেও কারেন্ট ছিল না, সন্ধ্যা নাগাদ আসছে, এই মানে খুব ঝামেলা দিয়ে সময় যাচ্ছে আর কি। তবুও যুক্ত হয়েছি, যেহেতু কবিতা পড়বো, দেখি একটা চেষ্টা করা যায়। আমি আমাকে একটু সময় দাও হোক, আমি একটু বের করে নিই। অবশ্যই, 1 মিনিট। অবশ্যই। আচ্ছা আমি আহ, আচ্ছা আমি পড়বো হচ্ছে আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি। এটা চেষ্টা করবো আর কি, অনেক জানি না সুন্দর একটা কেমন হবে। কবিতা, মন যদিও ছুঁয়ে আমি যায় খুব শুনে। ভালো আবৃত্তি আবৃত্তি করতে পারি না, তেমন চেষ্টা করবো আর কি শুধু। আচ্ছা,
আমি চেষ্টা করি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন অবশ্যই। কেউ কথা রাখেনি, 23 বছর কাটলেও কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝে নাদের আলী বলেছিল, বড় হো দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এগোরের ছাদ ফুঁয়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমার 3 প্রহরের বিল দেখাবে? একটাও রায়েলগুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজে দেখিয়ে দেখিয়ে চষিছে লস্করের বাড়ির ছেলেরা। ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরের রাজ উৎসব। অবিরল রঙের ধারায় মধ্য সুবর্ণা কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম প্রমোদে হেসেছে, আমার দিকে ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস, একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েলগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাজ উৎসব আমাদের কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বারুণা বলেছিল, যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজেছি 108টা নীল পদ্ম, তবুও কথা রাখেনি বরুণা। এখন তার বুকেই শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো এক নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। অনেক বেশি ধন্যবাদ। চেষ্টা করছিলাম, যদিও ভালো পড়তে পারিনি। ক্ষমা করে দিবেন ভুলগুলো। হ্যাঁ, অনেক এইটাই ভাইয়া, সুন্দর আবৃত্তি, যারা ভালো পারে তারা বলে অসাধারণ। ভালো পারি নাই, ভালো বলি নাই। অনেক সুন্দর আবৃত্তি করেছেন। আমি প্রায় বলে থাকি কেউ কথা রাখেনি। আমি অনেক সময় যখন বাড়িতে সত্যি, থাকি কিংবা ফ্রেন্ডের সাথে দেখা হয়, বলে থাকি শেষে যে ফ্রেন্ড কিংবা বন্ধু, কেউ কথা রাখেনি। কেউ কথাটা কথা আমার কাছে রাখেনি কিংবা জি, কেউ কখনো কথা রাখেও না। যেমন আমরা যেমন বিশ্বাস করি যে একজন মানুষ কথা রাখবে, কিন্তু দেখা যায় অনেক সময় হচ্ছে সে মানুষটা আমাদের কথা না রেখে চলে যায়। চলে যায় বলতে দেখা যায় যে আমাদের অনেক প্রিয়জন কিন্তু আমরা কিন্তু কেউই এই পৃথিবীতে সারাক্ষণ বা সারা জীবন বেঁচে থাকবো না, একদিন চলে যেতে হবে। কিন্তু আমাদের কাছ থেকে যে মানুষগুলো চলে যায়, সেই মানুষগুলো অনেকেই কিন্তু কথা রাখে না, আমাদের কথা দিয়ে আবার সে কথা না রেখেই চলে যায়। তো সত্যি এটা যে কেউ কথা রাখে না। না, এই জন্যই কথাটা আমার বেশি ভালো লাগে। তো এবার আসতেছি আপনার কাছে, যেটা হচ্ছে হ্যাঁ, যে আপনার কবিতার প্রতি ভালোবাসা কিংবা লেখালেখি তারপর আবৃত্তি কখন থেকে শুরু হলো? আচ্ছা, আমি প্রথমে হচ্ছে লেখালেখির কথা বলি। আসলে লেখালেখি আমার একদম কারো আছে না যে আল্লাহ প্রদত্ত কিছু গুণ থাকে, এরকম কিছু জিনিস থাকে আমাদের সবার। তো আমার মনে হয় যে লেখালেখিটা আমার ওই রকমই। কারণ আমি তখন মানে আমার পরিবারে দুজন লেখক আছেন। আমার নানা ভাই, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি নানা ভাইকে। আমার নানা ভাই হবিগঞ্জের দ্রোহী কথা সাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী, এবং একজন মামাও লেখক। এবং নানা ভাইয়ের নামে আমাদের এখানে সিটি পরিষদ সহ আমাদের এলাকায় একটা ওনার নামে রাস্তাও করা হয়েছে, ওনার স্মরণে রাস্তার নামকরণও করা হয়েছে। তো আমি ওই পরিবারের এই সন্তান, এবং ছোটবেলা থেকে নানা ভাইয়ের অনেক বড় লাইব্রেরি দেখেছি, মামার লেখালেখি বই দেখেছি। তো সেখান থেকে হচ্ছে আমার লেখালেখির প্রতি বা এরকম ভালোবাসাটা জন্মে। তো তারপর হচ্ছে আমি ক্লাস 6 থেকে প্রথম আমি লেখালেখি শুরু করি, এবং আমার লেখালেখির যাত্রাটা শুরু ছিল কবিতা দিয়ে। কারণ আমার ছোটবেলা থেকে কবিতা পড়তে ভালো লাগতো, আমি কবিতা পড়তাম। যখনই সামনে যে কবিতা পেতাম সেটাই পড়তাম। তো কবিতার প্রতি প্রথম ভালোবাসা, এবং সেখান থেকে হচ্ছে আমি লেখালেখি শুরু করি, প্রথমে কবিতা দিয়ে। তারপর দেখা যায় যে 8 9 এরকম কিছু সময় আমার লেখালেখি কিছু বন্ধ ছিল। তার কিছু লজিক্যাল কারণ ছিল। তারপর আমি আস্তে আস্তে হচ্ছে যখন আবার যখন আমি সবগুলো শেষ করে যখন আমি কলেজে ভর্তি হই বা ইন্টারমিডিয়েটে ভর্তি হই, তখন হচ্ছে একটা স্মরণীয় ঘটনা আছে যে আমি তখন লিখার চেষ্টা করতাম। তো ফার্স্ট ইয়ার থাকতে প্রথম দিকেই তো আমাদের হঠাৎ করে বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশের সরকার থেকে একটা প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়েছিল। আমার যতদূর সম্ভব মনে হচ্ছে যে প্রতিযোগিতা ছিল বিজয় ফুল উৎসব বা এরকম কিছু একটা সরকারি প্রতিযোগিতা। তো এখানে আলাদা একটা ইভেন্ট ছিল
যে কবিতা রচনা প্রতিযোগিতা, মানে নিজের হাতে কবিতা লিখে জমা দিতে হবে। তো আমাদের কলেজে তেমন কেউ লেখালেখিও করে না, তো স্যাররা জানতেন যে সাধারণত আমি টুকটাক লিখি বা এরকমই আছি। তো একজন আমার স্যার আমাকে ডেকে বললেন যে তানভীর, তুমি একটা চেষ্টা করে দেখতে পারো। তো আমি বললাম যে স্যার আমি তো মানে লিখি, কিন্তু ওই মানের লেখা কি আমার হবে যে আমি একটা কম্পিটিশনে জয়েন করব বা কম্পিটিশনে সাবমিট করবো লেখাটা? তো বললেন যে তুমি আগে লিখো একটা কবিতা, লিখে হচ্ছে প্রথমে আমাদের দিবা, কলেজ দিবা, কলেজে যদি তোমাকে পারমিশন দেয় তারপর আরেকটা লিখে যে উপজেলা পর্যায়ে অ্যাটেন্ড করবা। তো আমি আল্লাহ আল্লাহ করে চলে আসি, এসে তখন থেকে মাথায় বুট চেপে গেল যে আমাকে ওই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে হবে। এবং আমি কলেজে প্রথম সাবমিট করলাম একটা কবিতা। তো দেখা গেল যে আমি কলেজ থেকে পাস্ট হয়ে গেলাম, এবং স্যাররা বললেন যে উপজেলা পর্যায়ের জন্য রেডি হতে। তারপরে আমি তখন হচ্ছে আমি যেহেতু একটা বিজয় ফুল বা ওই যে আমাদের 16ই ডিসেম্বরের সময় প্রতিযোগিতা হয়েছিল ওই সিজনটাতে, তো তখন হচ্ছে আমি একটা কবিতা লিখি মানে 16ই ডিসেম্বরকে উপলক্ষে, এবং কবিতার নাম ছিল 16ই ডিসেম্বর তুমি। তো ওই কবিতা প্রথমে উপজেলা পর্যায়ে আলহামদুলিল্লাহ কিভাবে যেন টিকে যায় আমি নিজেও বুঝতে পারি না, ফার্স্ট হয়ে যাই আমি। তারপর আস্তে আস্তে জেলা পর্যায়ে যখন করি, মানে সেম প্রতিযোগিতা হচ্ছে উপজেলা থেকে ডিরেক্ট হচ্ছে জেলা পর্যায়ে পাঠানো হয়, তারপর বিভাগে এরকম। তো উপজেলা পর্যায় থেকে আমাকে জেলা পর্যায়ে পাঠানো হয়ে গেল। এবং যেদিন ছিল আমি খুব কি ছিলাম যে আমি জেলা পর্যায়ে একদম আমি এটা নিয়ে টিকবো না এরকম আশা ছিল, কিন্তু দেখা গেল আল্লাহর রহমতে আমি জেলা পর্যায়ে ফার্স্ট হয়ে গেছি। ঠিক আছে, আমি বুঝাতে পারবো না যেটা আমার কিরকম লেগেছিল তখন, আমি জেলা পর্যায়ে ফার্স্ট হয়ে গেলাম। তারপর হচ্ছে ওইটা নিয়ে আমি বিভাগীয় ভাবে যাই। তো সেখান থেকে তারপর আমাকে মনে হলো যে না, আমাকে লিখতে হবে। নিশ্চয়ই আমার লেখা ভালো ছিল, যার কারণে আমি এত এত আহ, প্রতিযোগীর মাধ্যমে আমি জিতে গেলাম, কিংবা এত দক্ষ বিচারকদের আহ মাধ্যমে আমি জিতে গেলাম, তার মানে নিশ্চয়ই আমার লেখাটা ভালো ছিল, তো আমার লিখতে হবে। সেই তখন থেকে আরো বেশি করে লেখালেখির প্রতি টান জন্মে যায়, এবং আস্তে আস্তে লিখতে শুরু করে আরো বেশি করে। এবং আমি একাধারে আমাদের হবিগঞ্জে যতগুলা স্থানীয় পত্রিকা হয় যে যারা হচ্ছে সাহিত্য পাতা বের করে, আমি ওইগুলাতে লিখেছি। যতগুলা ম্যাগাজিন বের হয় আমি প্রত্যেক ম্যাগাজিনে আমার একটা না একটা লেখা থাকবে, এখনো লিখি। এবং নিউজ পোর্টালে লিখছি, এবং কিছু কয়েকটা জাতীয় পত্রিকাও লিখেছি কিছুদিন। তো লিখতে লিখতে একটা সময় 2020 সালের কথা আমার বেশি স্মরণ হয়, মানে তখন হচ্ছে আমি চেষ্টা করেছিলাম যে আমার একটা কাব্যগ্রন্থ আমি প্রকাশ করব। তো করতে গিয়ে আমি কাব্যগ্রন্থ প্রায় ঠিক ছিল, এবং নাম ছিল এরকম যে নিমন্ত্রণ পত্র। তো লেখার পরে হঠাৎ করে আমার মনে হলো যে না, আমার বইয়ের জন্য আমি এখনো রেডি হইনি, কারণ আমাকে আরো কিছু সময় লাগবে। যেহেতু ছোটবেলা থেকে লিখছি, তারপর আমাকে আরো 1-2 বছর দেখা লাগবে। তো তখন আমি হচ্ছে ওই 20-এ বই না করে আমি শুধু বই মেলায় চলে গেলাম, ঢাকা চলে গেলাম, এবং ঢাকা আমি প্রায় ফেব্রুয়ারি মাস পুরোটা থেকেছিলাম। তো বইমেলার বিভিন্ন দিক দেখেছি, বইমেলা ঘুরেছি। তখন আমার মাথায় আমি সিদ্ধান্ত নিই যে না, আমি আগামী বছর কবিতা না, আমি উপন্যাস লিখতে চাই। এবং আমি জানি না আমি কতটা পারবো, কিন্তু আমি লিখতে চাই উপন্যাস। তো সেই ভূত তো চাপা ছিল। তো বইমেলা থেকে যখন আসি আমার একটাই মাথায় ভূত, যে আমার একটা কাজ হচ্ছে যে আমি যে কাজটা মাথায় নিই ওইটা শেষ করা পর্যন্ত আমার শান্তি থাকে না কখনো। তো ওইভাবে বাসায় ফিরি, বাসায় ফেরার পরে আমি উপন্যাসের থিম ভাবা শুরু করি। এবং ভাবতে ভাবতে কিছু আগের কিছু থিম ভাবা ছিল, আমার কিছু গল্পের প্লট ছিল, মানে আমার পার্সোনাল যে গল্প লিখবো ওইগুলোর প্লট ছিল, ওইগুলো মিলিয়ে আমি একটা উপন্যাসের প্লট দাঁড় করাই। করে হচ্ছে আমি এই বছরের মার্চ থেকে লিখতে শুরু করে দিই। লিখতে লিখতে একটা সময়, মানে আমি তখনও কাউকে বলিনি যে আমি উপন্যাস লিখছি। লিখার পরে প্রায় এই বছরের সেপ্টেম্বরের 1 মাস বা 1.5 মাস আগে হচ্ছে আমি ওইটা মানে আমার একজন লেখককে, মানে একজন পরিচিত আমার একজন বড় ভাই লেখককে ওনাকে পাঠাই। ওনার নামটা আমি এখন বলতে চাচ্ছি না, বইয়ের পাতায় ওনার নাম থাকবে ইনশাল্লাহ। তো ওনাকে পাঠাই, উনি পড়ে দেন। পড়ে আমাকে বললেন যে না, তোমার গল্পটা ভালো লেগেছে এবং বই করার উপযোগী ছিল, এরকম কিছু পরামর্শ দেন। কারণ তারপর উনি আমাকে দুটা প্রশ্ন করেছেন যে তুমি তোমার গল্পের উপর বা তোমার লেখার উপর কত মার্কিং করবা। তো আমি বললাম যে আমি আমার লেখার উপর 10-এ 10 মার্কিং করবো, এবং গল্পের উপর আমি 10-এ 10 মার্কিং করবো, কারণ আমার লেখা কনফিডেন্ট আছি যে পাঠক গ্রহণ করবে। তো তিনি বললেন যে একদম তোমার কনফিডেন্স ভালো ছিল এবং ভালো হয়েছে, তুমি এটা নিয়ে কাজ করতে পারো। তারপর একাধারে আমি মানে 4-5 জন পাঠককে পড়াই, যে আমরা আগে রিভিউ নেই আর কি, যে একটা বই করব, প্রথম বই পাঠকরা কেমন করে নিবে বা কেমন করে গ্রহণ করবে, কিছু রিভিউ আমি নেই। তো যখন পাঠকদের দিই, ওনারা পড়ে সবাই আমার আমার যে আস্থা ছিল যে ওইরকম ফিল হবে প্রত্যেকটা পাঠকের, ঠিক একইভাবে সবাই আমাকে এরকমই একটা রিভিউ দেন। এবং খুব ভালো যখন রিভিউ পাই, তখন আমি নাম প্রকাশ করি যে আমি একটা বই লেখা শেষ করেছি এবং প্রকাশ করব। তারপর আস্তে আস্তে আমার নিজের স্ট্রাগল, আমি কখনো কারো মানে এমন করে হেল্প নিই না যে আমাকে একজন প্রকাশক খুঁজে দেবে বা এরকম। আমি সবসময় আমার একার কাজ আমি একা করতে পছন্দ করি। তো একটা সময় হচ্ছে খুঁজতে খুঁজতে ঘাসফুল প্রকাশনীর সাথে পরিচয় হয়ে যায়, কথা হয়ে যায় অনেক। এর মধ্যে অনেক
প্রকাশনীর সাথে কথা বলেছি। তো লাস্ট মুহূর্তে হচ্ছে আমার ঘাসফুল প্রকাশনী থেকে এবার হচ্ছে 21শে বইমেলায় আমার প্রথম উপন্যাস, প্রথম বই অশ্রুদের মিছিল আসতে যাচ্ছে। আশা করছি সবার ভালো লাগবে এবং সবার জি পাঠক ভাইয়া। প্রিয় হবে ইনশাল্লাহ। তো এটা ছিল আমার লেখক হওয়ার পেছনে কিংবা লেখালেখির হ্যাঁ, পেছনের গল্প। উপন্যাসটার নাম অশ্রুদের মিছিল কেন? আচ্ছা আচ্ছা, এটা এটা খুব ভালো একটা প্রশ্ন এবং আমরা এই প্রশ্নটা আমি অনেক পেয়েছি এবং বিশেষ করে এই নামটা আমি জানি না কাদের ভালো লেগেছে, তবে দু তিনজন মানুষের খুব বেশি ভালো লেগেছে। তার মধ্যে একজন হচ্ছে আমার গ্রুপের মডারেটর, ওকে আমরা রিদু বলে রাখি, তো ওর খুব ভীষণ ভালো লেগেছে। তো ও একদিন আমাকে ফোন কলে জিজ্ঞেস করতে করতে বলছিল যে, ভাইয়া তোমার বইয়ের নাম অশ্রুদের মিছিল কেন? আমার খুব বেশি জানতে ইচ্ছা হয়, ফার্স্ট মানে ওই প্রশ্ন করে এই বিষয়ে। তো তাকে আমি যেভাবে ব্যাখ্যা দিচ্ছি এভাবে সবাইকে বলি। মিছিল মানে কি? মিছিলটা হচ্ছে আমরা যখন কোনো দাবি আদায় করি কিংবা কজন মানুষের সমষ্টিতে বা একা, একা কিন্তু মিমি আপু কিংবা একা মজনু আপু কিন্তু মিছিল করতে পারবে না, বা একা আমি যেটা দাবি আদায় করতে নামবো সেটা কিন্তু মিছিল হয় না। যখন আমরা এই যে তিনজন লাইভে এসেছি, এখন যদি আমরা তিনজন মিলে যদি যে কোনো একটা কিছু উত্থাপন করি সেটা কিন্তু মিছিলের পর্যায়ে পড়ে, বা আমরা যদি মাঠে নামি সেটা হচ্ছে মিছিল হয়। ঠিক আছে? যেভাবে আমরা মানুষের সাথে মিছিল হয়, অশ্রুর কিন্তু ঠিক একইভাবে মিছিল হয়। আপনার চোখের যখন পানি পড়বে তখন দেখা যাবে অনেকের বেশি কষ্টে একসাথে অনেক অনেক ফুটা পানি পড়ে, মানে একটা একটা করে পড়ে না, অনেকগুলো একসাথে পড়ে। ঠিক আছে? মানে জড়ো হাওয়া যেভাবে বৃষ্টি হয় ঠিক একইভাবে হয়। এটা একটা একটা দিক ছিল। আর আরেকটা দিক হচ্ছে যে যখন একা আমি কাঁদবো তখন হয়তো মিছিল হয় না, যখন আমরা দু তিনজন মিলে কাঁদবো সেটা আমার কাছে মনে হচ্ছে মিছিল। তো সেখান থেকে আমার উপন্যাসের লাস্ট পর্যন্ত একা কোনো মানুষ কাঁদে না এরকম একটা দিক আছে, যে অনেক জনে কাঁদে বা একজনের অনেক বেশি পানি ফুটা পড়ে। সেখান থেকে আমার প্রথম নাম ভেবেছিলাম যে কি দেওয়া যায়। তো ভেবে কিছু পাইনি, তো আমার হঠাৎ করে এই মানে এই চিন্তাটা মাথায় আসলো যে চোখ থেকে যদি অনেকগুলো পানি পড়ে তাহলে আমি মিছিল বলতে পারি সেটাকে। যদি সেটাকে মিছিল বলতে পারি তাহলে আমি চোখের মিছিল না দিয়ে অশ্রুদের মিছিল করতে পারি সেটাকে, যে অশ্রুরা ঝরে পড়ছে তার কারণে মিছিল। এবং সেভাবেই এটা আসলে মানে অশ্রুদের মিছিল হয়ে গেছে। তবে এখানে একটা কথা হচ্ছে যে আমার প্রচ্ছদ নিয়ে অনেক কথা হচ্ছে, যে প্রচ্ছদে মিছিলের কোনো রূপ দেখা যাচ্ছে কিনা এরকম, কিংবা হচ্ছে আমি একসাথে শেষ করে ফেলছি আর কি এই বিষয়টা। মানে অশ্রুদের মিছিলের কোনো রূপ দেখা যাচ্ছে না, কিংবা আমার প্রচ্ছদে দেখা যাচ্ছে একটা মন খারাপই একটা চরিত্র, বা দেখা যাচ্ছে একটা মুখ দেখা যাচ্ছে, সেখানে কোনো অস্ত্র পড়ছে না। এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল। তো এখানে হচ্ছে যে আমরা কিন্তু মিছিলটা আমরা একদমই একটা নিজেদের চিন্তা থেকে নিয়েছি, বা একটা বলে না যে আমার নিজের থেকে নিয়েছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি উপন্যাসে কোনো মিছিল বা এরকম কিছু হয় নাই। বা অনেক সময় আছে যে অনেক কষ্টে আমরা কিন্তু কাঁদতে পারি না, আমাদের মন খারাপ থাকে, যে আমরা অনেক অনেক কান্নার পরে দেখা যায় যে আমরা একদিন কাঁদলাম, দুদিন কাঁদলাম, 3 দিন কাঁদলাম, তারপরে কিন্তু আমরা কান্না করি না, বা কান্না করলে চোখ থেকে পানি পড়ে না। যার কারণে প্রচ্ছদটা হচ্ছে ওই রকম, যে প্রচ্ছদটা দেখলে যাতে মনে হয় যে মন খারাপ হয়ে আছে সমস্ত সবকিছুর। এবং গল্পের প্লট বা উপন্যাস পড়লে আমি আমি জানি বা বুঝতে পারি নিশ্চয়ই যে পাঠক ওই উপলব্ধিটা করবেন, খুব ভালো লাগবে। শুধু যে এখানে মানে সেড সেড কিছু থাকবে এমন কিন্তু না, এখানে দারুণ কিছু প্লট পাওয়া যাবে এই বইয়ে। তার মধ্যে কিছু প্লট পাওয়া যাবে সামাজিক, কিছু প্লট পাওয়া যাবে, থ্রিলারের মতন একটা ছোট একটা প্লট পাওয়া যাবে, যে মানে একটা পর্যাতে এক পৃষ্ঠা পড়ার পর যাতে পাঠকের মনে হচ্ছে না আমার পরের পৃষ্ঠা পড়া জরুরি এবং খুব বেশি জরুরি, কারণ লাস্টে কি আছে সেটা আমাকে দেখতে হবে তার জন্য। এবং কিছু ঘটনা এখানে আছে যেগুলা আমি 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 নিজে থেকে বিশ্বাস করি যে পাঠকের মন ছুঁয়ে যাবে, এবং সবাই অপেক্ষা করে পরবর্তী পৃষ্ঠাগুলো পড়বে এবং সম্পূর্ণ বইটা পড়বে ইনশাল্লাহ। এতটুকু আমার বিশ্বাস, বাকিটা পাঠকের উপর। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, এত হ্যাঁ, সুন্দর করে বাস্তবতার কথা বহিঃপ্রকাশ হচ্ছে দিক। তার আগে আমি একটু কথা কথা এবার বলতে চাচ্ছি আপনাদের দুজনকে। আমার একটু তাড়া আছে, যেতে হবে। আপনারা কথা বলতে থাকেন। লাইভটা কি চলবে নাকি আমরা শেষ করে দেবো? হ্যাঁ, লাইভটা না চলবে, আচ্ছা 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 লাইভ চলবে। আচ্ছা জি ভাই। ওকে, আচ্ছা আপনারা কন্টিনিউ আচ্ছা। করতে আমরা থাকেন। চাইবো যে আপনি খুব দ্রুত, আমরা চাইবো যে আপনি খুব দ্রুত যদি পারেন আমাদের সাথে শেষ মুহূর্তে হলে জয়েন করবেন। আমরা ওকে, ঠিক আছে ভাইয়া? ওকে ওকে মিমি আপু, আমি আর আপনি, জি ভাইয়া। ঠিক আছে? জি ওকে। ভাইয়া, আসলে ভাইয়া প্রচ্ছেদটা এমন ভাবেই তৈরি করা। আপনি যেই ব্যাখ্যাগুলো দিলেন প্রচ্ছেদের, আসলেই ভাইয়া একদম বাস্তবতা যেভাবে আমরা ফেস করি সেই বাস্তবতার একদম বহিঃপ্রকাশ হচ্ছে প্রচ্ছেদটা। আর নামটা আসলেই ভাইয়া অসাধারণ একটা নাম। আপনার আমি মানে একটু
কনফিউজ ছিলাম যে কারো সাহায্য নিয়ে নামটি করা কিনা, কারণ আমরা তো মাত্র কেবল খুদে লেখক লেখিকা। তবে আপনার আইডিয়া থেকে না যে না সুন্দর আপু, মিমি আপু, আমি নামকরণটা। বলি। না না জি ভাইয়া। মিমি আপু, আমি বলি নামের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একটা নামের ঘটনা আছে। সেটা হচ্ছে যে আমি যখন হচ্ছে গল্প, আমি কাউকে বলিনি যে আমি উপন্যাস লিখছি। তো আমি একদিন মার্চের পর যখন আমি ভাবি যে গল্প লিখবো, তখন আমার মাথায় কিছু ছিল না, যে একটা থিম মাথায় আসছে, ওই থিমকে নিয়ে আমি একটা নাম দাঁড় করে দিয়েছিলাম। তখন তখন হচ্ছে যে অশ্রুদের মিছিল, মানে ওই যে লাস্টের যে থিমটা, ওইটা আমার প্রথম মাথায় আসে যে এই প্লটটা হচ্ছে প্রথম আসবে। ঠিক আছে, তখন হচ্ছে আমি নাম লিখেছি অশ্রুদের মিছিল। লিখে আমি কি করেছিলাম, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি হুটহাট একদিন ফেসবুকে পোস্ট করি। ঠিক আছে, এটা আমার ফেসবুক, আপনি স্টোরি চেক করলে পেয়ে যাবেন, প্রায় 7-8 মাসের। আমি ফেসবুকে পোস্ট করি এবং হচ্ছে আমার স্টোরিতে দেই যে অশ্রুদের মিছিল। এখন কেউ তো কিছু বুঝে নাই যে এটা কি আসলে, এটা জি কি আসলে আদৌ এটা কি। তো অশ্রুদের মিছিল ওইটা মানে ওইভাবে থাকে। তো আমার গল্প যখন শেষ হলো, মানে গল্প যখন শেষ হলো, শেষ হওয়ার পরে আমি চিন্তা করছিলাম যে নামটা চেঞ্জ করবো একটু, বা এই নামটা কতটা সুন্দর বা কতটা গ্রহণযোগ্যতা পাবে সেটা আমি বুঝতে পারিনি। তা আমি মনে করছিলাম যে নামটা একটু চেঞ্জ করা দরকার। তো তখন আমি যখন গল্প শেষ করে যারা যারা পাঠক পড়ছিলেন সবার কাছে আমি মতামত নিয়েছি যে নামটার বিষয়ে কিছু বলবে, যে নামটা কি আদৌ প্রয়োজন, চেঞ্জ করার প্রয়োজন আছে নাকি এইভাবে থাকবে। তো সবাই দেখি বলে যে মানে এটা থাকুক। কিন্তু আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি, আমি প্রত্যেকেই বলেছি যে কেন এটা থাকবে, এটা তো আমি প্রথম গল্প লেখার আগে দিয়েছিলাম বা আমার মাথার থিঙ্কিং থেকে দিয়ে দিয়েছি, এখন চেঞ্জ করতে যাচ্ছে, এটা আমার কাছে ভালো লাগছে না। তো দেখা গেল যে না, সবাই বলতেছে যে নামটা সুন্দর। পরে কি বলবো, মানে ভাবলাম যে তাহলে এটাই ফাইনাল, যে এটাই থাকবে। এইরকম আর কি, যে এটা আমার একদম নিজের মাথা থেকে বের করে আনা নাম, মানে একদম এই নামের মধ্যে কারো হাত নেই। জি ভাইয়া। ভাইয়া, অনেকক্ষণ হলো, একটা আবৃত্তি। শুনতে পাচ্ছেন আপু? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, আবৃত্তি করব। আচ্ছা, আবৃত্তি, আমার লেখা একটা আবৃত্তি করি। জি ভাইয়া, অবশ্যই। আচ্ছা, আমি পড়ছি আমার লেখা কবিতা। যদিও এটা এখনো পাবলিশ করা হয়নি বা ফেসবুক টেসবুকে কিছুতে দেওয়া হয়নি, আমার ল্যাপটপ থেকে পড়ছি, মানে আমার পাণ্ডুলিপি বা যাই বলেন আমার সংগ্রহশালা থেকে পড়ছি একটা কবিতা। মাত্র কিছুদিন আগে লেখা কবিতার নাম হচ্ছে যে মনে আছে। জানি না কেমন লাগবে, আবৃত্তি প্লাস হচ্ছে লেখাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপু, শোনা যাচ্ছে তো আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, পড়ছি। তোমার মনে আছে তোমার ওই হলুদ শাড়ি আর পাঞ্জাবিটার কথা, যেটা তুমি আর আমি মিলে কিনেছিলাম? তুমি বলেছিলে এই শাড়ি আর পাঞ্জাবি পরেই দুজনে বসন্ত পালন করব। এই আশাতেই আমার টিউশনির টাকা দিয়ে দুজনে মিলেই নিয়েছিলাম। আমার ওই সামান্য কত টাকা দিয়ে কিছুই হতো না যদি তোমার জমানোর টাকা থেকে কিছু টাকা না আনতে। সেদিন আমি বুঝেছিলাম সব প্রেমিকারা প্রেমিকের কাছ থেকে টাকা নেয় না। কিছু কিছু মানুষ আছে আছে যারা একে অন্যের দুঃখ কষ্ট সব বুঝে নেয়। তুমি হয়তো তাদেরই দলে ছিলে, কারণ তুমি হয়তো সেদিন বুঝতে পেরেছিলে আমার ওই কটা টাকা দিয়ে কি আবার হবে। তাই তো সেদিন শাড়ি আর পাঞ্জাবি পেমেন্ট করতে গিয়ে তোমার ব্যাগ থেকে 1,000 টাকার দুটো নোট বের করে বলেছিলে এগুলো রাখো। কিন্তু শাড়ি আর পাঞ্জাবি আমাদের পরা হয়নি। জানো, আমার ওই পাঞ্জাবিটা যেভাবে রেখেছিলাম ঠিক একইভাবে আছে। তোমাকে ছাড়া জীবনের অনেকগুলো বসন্ত পার করেছি, কিন্তু এখন আর বসন্তে পাঞ্জাবি পরা হয় না, কোনো অনুষ্ঠানেও আর যাওয়া হয় না। আমার মাঝে মাঝে খুব জানতে ইচ্ছা করে তোমার শাড়িটা যেভাবে রেখেছিলে ঠিক একইভাবে আছে, নাকি তুমি চলে যাওয়ার পর সবকিছু নিয়ে গেছে অন্যরা। হ্যাঁ, আমাকে ছাড়া তুমি একা আমি ভালো একটা আছো তো? নাম্বার দিচ্ছি, লাইভ চলতেছে তো। জি আমাকে ছাড়া ভাইয়া। তুমি একা ভালো আছো তো? এসব কথা যখন আমার মনে হয় তখন দু চোখ ঝাপসা হয়। আমি দৌড়ে যাই তোমার কবরের পাশে, দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কথা বলি। আমার এসব কথা কেউ, আমার এই একা একা কথা বলা দেখে অনেকে আমাকে পাগল বলে বলে। তবে এসবে আমার কিছু যায় আসে না, কারণ আমি জানি আমি একা কথা বলছি না। আমার কথা কেউ শুনুক বা না শুনুক, তুমি ঠিক শুনতে পারছো।
আমি চাই আমাদের আবারও দেখা হোক, এই জন্য তো আর হবে না, দেখা হোক না হয় পরের জন্য। শেষ। ভাইয়া লেখাটা কি আপনার? হ্যাঁ, একদম হয়তো আমার। বলছেন। হ্যাঁ, আমার, আমি এটা এখনো প্রকাশ করিনি। হুম, থাক, ভালো হয়েছে ভাইয়া। বেশি বলবো না, আবার বলবেন যে না। উম, আচ্ছা, ভাইয়া। কিছু কমেন্ট উম, নেওয়া যায়? কিছু কমেন্ট নিয়ে, আমরা অনেকক্ষণ জি, কমেন্ট নিইনি। জি ভাইয়া, কিছু কমেন্ট অবশ্যই। নেই, কিছু কমেন্ট নেন তাহলে। আসলে ভাইয়া কমেন্ট সেকশনটা মনে হয় আমি নিতে পারবো না। আরফিন ভাইয়া। আহ, আপু, আমি একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত হয়ে পড়েছি। লাইভটি তুমি কন্টিনিউ করতে থাকো, আমি স্ক্রিনে এগুলা ভাসিয়ে দিচ্ছি। তো জি আমি ভাইয়া, ধন্যবাদ। এর সাথে থাকতে পারতেছি না, তার জন্য দুঃখিত ভাইয়া। তো ভালো থাকবেন। জি ঠিক ভাইয়া। আছে। জি ভাইয়া। আহ যে এই মিতু ইসলাম আপু লিখেছেন, তিন গুণী ব্যক্তির মুচকি মুচকি হাসি ভালোই লাগছে। অসংখ্য ধন্যবাদ আপু। জামিল হাসান জিয়া লিখেছেন, আপনাদের সাবেক ভালোবাসা অবিরাম। আপনার জন্য অনেক ভালোবাসা ভাইয়া। সিদ্ধান্ত খুকু আপু, আবৃত্তি শুনতে চাই প্রিয় তোহা ভাইয়ার কাছে। করে দিলাম খুকু অনেকগুলা। আপু হচ্ছে আমাদের লেখক প্ল্যাটফর্মের সব থেকে সিনিয়র একজন। আরফিন ভাইয়ার সাথে একদম আরফিন ভাইয়ার উপরে বলতে পারেন। আপু হচ্ছে আমাদের আচ্ছা, অনেক মডারেটর। অনেক 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 নিতান্ত কৃতজ্ঞতা মানে নিবেন। সারাক্ষণ অক্লান্ত পরিশ্রমের সহিত তিনি আছেন লেখকে। অনেক 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 ভালোবাসা আপুর ভালোবাসা প্রতি। এবং অনেক কৃতজ্ঞতা নিবেন যে আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের দেখছেন। মোহাম্মদ কায়সার ভাই লিখেছেন, কমেন্ট শেষ হয়নি, ভালোবাসা নিয়েন সবাই। অবশ্যই, অনেক ভালোবাসা ভাই আপনার জন্য। জামিল হাসান ভাই আবার লিখেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া। শাহরিয়ার আহমেদ লিখেছেন, আরফিন ভাইয়া আমি অনেক গল্প লিখি, তবে এগুলো প্রকাশ করতে পারি না। আমি শাহরিয়ার একটু ভাইয়া টিপস আপনার। দিয়ে দিই, ছোট করে জি। বলে ফেলি। যেহেতু আরিফিন ভাইয়া নেই, আমি জায়গাটা পূরণ করে দিই। জি ভাই, উনি অবশ্যই। লিখেছেন যে অনেক গল্প লিখি তবে প্রকাশ করতে পারি না। আমি তার মধ্যে একটা ছোট ঘটনা বলি। আমাদের প্রায়ই কিছু হচ্ছে প্রশ্নের সম্মুখীন হতে হয়। কিছুদিন আগে আমাকে বেশ কজন আমাকে ইনবক্স করেছেন যে ভাই আমরা তো লিখছি, তো আমরা কিভাবে প্রকাশ করব বা কিভাবে বই প্রকাশ করব। ঠিক আছে, তো তাদেরকে আমি অনেক কিছু বলেছি, বলতে লাস্ট মুহূর্তে মানে আমি তো ভেবেছি যে ওনারা অনেক দিন থেকে লেখেন বা এরকম। তো লাস্ট মুহূর্তে এসে যখন হচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কতদিন থেকে লিখছেন, তো কেউ দেখি বললে যে আমি 1 বছর হচ্ছে লিখছি, 7 মাস হচ্ছে লিখছি, 4 মাস হচ্ছে লিখছি। মানে এরকমই পাই যে 4 মাস উনি লিখেছে, এখন উনি বই করতে চায় বা এরকম হয়। কিন্তু আসলে লেখালেখিটা অনেক একটা সাধনার বিষয়, অনেক দিন সাধনার পরে একটা জায়গা তৈরি করার পরে আমরা বই প্রকাশ করি কিংবা এরকম করি। তো শাহরিয়ার ভাইয়ের জন্য আমার আমি বলবো যে আমার টিপস না, আমি বলবো যে আমি যেরকম করেছি এইটা আমি জাস্ট সাজেস্ট করবো নাকি। যদি আপনি গল্প লিখে থাকেন, আপনি দেখবেন যে বিভিন্ন পত্রিকায় মানে আপনি যদি পত্রিকা পড়ে থাকেন বা সংগ্রহ করেন, দেখবেন যে অনেকগুলো পত্রিকায় আহ মানে সাহিত্য পাতা হয় এবং সাহিত্য পাতার জন্য আলাদা একটা মেইল দেওয়া থাকে। তো ওই মেইলটা আপনি কালেক্ট করে আপনার লেখাটা একদম ঠিকঠাক করে যদি পাঠান, এবং লেখাটা যদি সম্পাদকের কাছে ভালো লাগে, ওটা প্রকাশ হবে নিশ্চয়ই। কিংবা বিভিন্ন ফেসবুকে প্রকাশ করতে পারেন, কিংবা কিছু নিউজ পোর্টাল যারা আছে তাদের সাথে যোগাযোগ করে ওইখানে প্রকাশ করতে পারেন। গল্প প্রকাশের ক্ষেত্রে আমি এটা বলবো আর কি। তারপরে অনেক অনেক সিনিয়র মানুষ যারা আছেন তাদের কাছ থেকে আপনি আরো পরামর্শ নিতে পারবেন। Just আমি যেগুলা করি আপনাকে সেগুলা বললাম যে আমি এইভাবেই করে থাকি। আহ তারপরেও ভাইয়া আপনার লেখাগুলো অবশ্যই আমাদের লেখকের পেজে, হ্যাঁ, হ্যাঁ, লেখকের গ্রুপে পোস্ট করবেন। ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, আশা রাখি। একদম একদম। মাহমুদা পারভিন আপু লিখেছেন, প্রথম উপন্যাস অশ্রুদের মিছিলের জন্য শুভকামনা রইল ভাইয়া। আপনার জন্য অনেক 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 কৃতজ্ঞতা। শুভকামনা আপু। শাহরিয়ার আহমেদ লিখেছেন, এগুলো প্রকাশ করব কিভাবে? বলে দিয়েছি আহ ভাইয়াকে আমরা। বলে দিয়েছি ভাইয়া। হ্যাঁ।
সুম্মা সাবিরিয়া সুমাইয়া লাভ রিয়াক্ট, অনেক ভালোবাসা আপু আপনার জন্য। অন্তরাল রাজি লিখেছেন, আমার এলাকায় মাত্র বিদ্যুৎ আসলো, সারাদিন বিদ্যুৎ ছিল না। বাংলাদেশের কোথাও মেবি কারেন্ট ছিল না আজকে। জি ভাইয়া। মাহমুদা পারভিন আপু লিখেছেন, অশ্রুদের মিছিল সবার প্রিয় হয়ে উঠুক, ইনশাআল্লাহ ইনশাল্লাহ। সবার প্রিয় উঠুক। প্রিয়া রায় আপু লিখেছেন, অভিনন্দন আপি, বিজয়ের আনন্দ শুভ হোক। অনেক ধন্যবাদ আপু। নুসরাত জাহান তিশা আপু লিখেছেন, আমার অনেক পছন্দের কবিতা, কেউ কথা রাখেননি। অনেক ভালোবাসা আপু। মাহমুদা পারভিন আপু লিখেছেন, কেউ কথা রাখেনি, অসাধারণ কবিতা। মিতু ইসলাম আপু লিখেছেন, অনেক সুন্দর মনোমুগ্ধকর আবৃত্তি। আসলে অনেক সুন্দর, খুব ভাল লাগছে ভাইয়া, অনেক ভাল লাগছে। এমডি নাইমুর রহমান নাইম ভাই লিখেছেন, আমার কবিতা পড়তে ভালো লাগে। বাহ, ভালো, শুভকামনা। খুব ভালো একটা শিল্প, কবিতা পড়বেন। কার্তিক কে লিখেছেন, পছন্দের কবিতা, ভালোবাসা ভাই আপনার জন্য। মাহমুদা পারভিন লিখেছেন, দারুণ আবৃত্তি, ধন্যবাদ আপু। মোকলেসুর রহমান লিখেছেন, শুভ হোক পথ চলা। শুভ হোক ভাই আপনার পথ চলা। মঞ্জুরুল হক লিখেছেন, তানভীর ভাইয়ের আবৃত্তি অসাধারণ, মানুষটাও অসাধারণ, অশ্রুদের মিছিলের জন্য শুভকামনা রইল লেখক। আমি একটু থামাই, মিমি আপু একটু থামাই। মানজুজুল ভাইয়া হচ্ছেন আমার খুব কাছের একজন মানুষ, এবং উনিও লেখক। উনারও খুব দারুণ ব্যাপার হচ্ছে, উনার আর আমার বই একই প্রকাশনী থেকে প্রথমবারের মতো প্রকাশ হবে। উনার বইও ঘাসফুল প্রকাশনী থেকে 21শে বইমেলা প্রকাশ করা হবে, এবং উনারটা হচ্ছে গল্পগ্রন্থ, নাম হচ্ছে এবং একটি চন্দ্র। দারুণ একটা বই হবে আশা করছি, এবং দারুণ কিছু আমরা পাবো, খুব শীঘ্রই প্রি অর্ডার শুরু হবে। মানজুজুল ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আশা করছি এই বইয়ের কথা ছড়িয়ে যাবে, এবং আপনি লেখক পরিবারের গ্রুপগুলোতে বইয়ের কথা ছড়িয়ে দিবেন, এবং আপনাদের সবাই আপনাকে খুব সাপোর্ট করবে আশা করছি। অনেক বেশি ভালোবাসা। জি ভাই, ইনশাআল্লাহ। মোকাররম মিশান ভাই লিখেছেন, অসম্ভব ভালো লাগছে ভাইয়া আপনার কবিতা আবৃত্তিটা, ভালোবাসা ভাইয়া আপনার জন্য। নীলাঞ্জনা নীল, আসসালামু আলাইকুম প্রিয় লেখক প্ল্যাটফর্মের সকলেই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি আপু এবং ভাইয়ারা, দেখতে খুব ভালো লাগছে সবাইকে। অনেক ধন্যবাদ ভাইয়া। নীলাঞ্জনা নীল, নামেও নীল, কাজেও নীল। কার্তিক কে ভাইয়া লিখেছেন, সকলেই কথা দিয়ে থাকে অথচ কেউ কথা রাখে না, খুবই কষ্ট একদম। ভাইয়া, খুবই কষ্ট, তবুও বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। নীলাঞ্জন আপু লিখেছেন, ভাইয়ার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে। তারপর ভাইয়া আপনার লেখাগুলো অবশ্যই আমাদের। আরোহী নুসাইবা লিখেছেন, আবৃত্তিটা খুব ভালো লাগলো, ধন্যবাদ আপু। এ আর আহাদ ভাইয়া লিখেছেন, তানভীর শুভকামনা রইল, অশ্রুদের মিছিল আসুক সবার আরেকটু মাঝে। থামাই, আরেকটু থামাই মিমি আপু। এ আর অবশ্যই। আহাদ ভাইয়া হচ্ছেন আমার সিলেটের মানুষ, এবং বিশেষ করে হচ্ছে যে আমি আমার জন্মস্থান হচ্ছে সিলেটের মৌলভীবাজারে, যেখানে চায়ের দেশ বলা হয়, যদি আমার থাকার সৌভাগ্য তেমন হয়নি সেখানে। তো ওই এলাকার মানুষ, এবং উনিও খুব ভালো গল্প লিখে থাকেন। আমরা আশা করছি যে খুব শীঘ্রই উনার একক বই আমরা পাবো। উনার জন্য অনেক অনেক বেশি শুভকামনা এবং ভালোবাসা রইল। হুমায়ুন কবির লিখেছেন, প্রথম উপন্যাস, অশ্রুদের মিছিলের জন্য শুভকামনা রইল। অনেক বেশি আপনার জন্য ভালোবাসা অনেক এবং কৃতজ্ঞতা। শুভকামনা রইল। মিতু ইসলাম লিখেছেন, আপু এটা কিন্তু ঠিক হচ্ছে না, আপনার আবৃত্তি শুনতে চাই প্লিজ আপু। একদম একদম, আমিও বলতে চাই, মানে আমিও বলতে চাচ্ছিলাম এটা, যে আমি তো আবৃত্তি করলাম, এবার আপুর কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। আমি মানে করব করব ভাবছিলাম, সেটা করে আমি তো দিয়েছেন, তো আবৃত্তি এটা পারি ফালানো না। যাবে না। পড়তে হবে, না পড়লে পড়তে হবে। ইনশাল্লাহ ভাই। জি ভাই, ইনশাল্লাহ। অবশ্যই। তা কমেন্ট নিব নাকি আবৃত্তি পড়বো? আচ্ছা, আগে কবিতা করে ফেলেন, তারপর আমরা বাকি কমেন্ট নিব।
কবিতাটা হচ্ছে এবার অ্যানি জলকাব্য গ্রুপটিতে, যেটা থেকে আমি বিজয়ী হয়েছি, ইনশাল্লাহ সেটাই পড়ার চেষ্টা করব। একদম। আহ, ভাইয়া জাস্ট মিনিট, আমি একটু বের করি কবিতাটি। হ্যাঁ, অবশ্যই। চাই বা কবিতাটা যেহেতু হচ্ছে বিজয় দিবস উপলক্ষে, তো কবিতাটির নাম ছিল একটি লাল সবুজের সোনার বাংলা। বাহ, দারুণ নাম। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রাম, অতঃপর দেশটা হলো স্বাধীন। পেলাম লাল সবুজের পতাকা, বিশ্ব মানচিত্রে একটি নতুন পরিচয়, টেকনাফ হতে তেতুলিয়া। 30 লক্ষ শহীদের রক্তে পেয়েছি প্রিয় স্বাধীনতা। এই স্মারকে দেদীপ্যমান কি করে ভুলব আমরা বাঙালিরা। পেয়েছি মোরা বিজয়, পেয়েছি স্বাধীন বাংলা, যে বিজয় মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছে, যে বিজয় এনে দিয়েছে সূর্য সন্তানের মুখে হাসি, যে বিজয় করেছে ঘরে ঘরে দামাল ছেলে সৃষ্টি, যে বিজয় শিখিয়েছে মা, মাগো ডাকার প্রতিধ্বনি। সকল নির্যাতন পরাস্ত করেই পেয়েছি স্বাধীনতা। শত্রুর ফাঁদ উপেক্ষা করে গড়েছি সোনার বাংলা। শ্রদ্ধায় সরি জাতির বীর সন্তান, সকল শহীদান মুক্তিযোদ্ধা যত, অকৃত্রিম শ্রদ্ধায় মাথা রাখি অবনত। এতটুকুই ছিল ভাইয়া। তানভীর ভাই মিউট অফ করা। হ্যাঁ, ওকে। বললাম যে কবিতাটা সত্যি হচ্ছে খুব ভালো লেগেছে, আবৃত্তি তো ভালো লেগেছে, এবং বিশেষ করছে লেখাটা দারুণ ছিল। কারণ যদি দারুণ না হয়তো অবশ্যই কবিতা প্রতিযোগিতায় ফার্স্ট হইতো না। জি তো নিশ্চয়ই ভালো একটা লেখা ছিল, এবং খুব ভালোই লেখা ছিল। আমি আমার নিজের থেকে বলবো যে খুব ভালো একটা লেখা ছিল। অনেক বেশি শুভকামনা আপনার জন্য। জি ভাইয়া, অনেক ধন্যবাদ। মিতু ইসলাম আপু পড়েছি, আপনার অনুরোধ, ভাইয়ার আবদার, দুজনেরই আবদার রেখেছি। তো ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ। কমেন্ট আমরা কমেন্ট কি পড়ছে? আরিফিন ভাইয়া কি আছে? আচ্ছা, সবাইকে আবার বলি, যদি আপনাদের হচ্ছে কোনো প্রশ্ন থাকে, কোন আমরা প্রশ্ন দুজনই থাকে? আছি। সাহিত্য কিংবা যে কোনো কারো লেখালেখি কিংবা যে কোনো বিষয় নিয়ে যদি প্রশ্ন থাকে আপনারা দিবেন, আমরা চেষ্টা করব আমরা দুজনে মিলে উত্তর করতে। ইনশাল্লাহ। কমেন্ট একটা আসছে, রুদ্ররাজ ভাই লিখেছেন, খুব ভালো লাগছে আপনাদের কথাগুলো, রাতের মৃদু মৃদু শীতে মুগ্ধ হচ্ছে আড্ডায়। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া, আমি যতদূর শুনেছি আপনি হচ্ছে একটা ইনস্টিটিউটের ভিতরে আছেন। আহ একটা ইনস্টিটিউট, পাশে লেখালেখি, দুইটা কিভাবে কাভার করতেছেন? কিভাবে সম্ভব হচ্ছে? আহ আচ্ছা, আমি বলি। হ্যাঁ, আমি ইচ্ছা সবসময় শক্তি হচ্ছে বড় কি শক্তি, হ্যাঁ, তারপরেও। আমি হচ্ছে কি সবসময় একটা জিনিস ব্যালেন্স করি। সবসময় দেখা যায় যে আমি অনেক সময় যখন মানে ইনস্টিটিউটটা চালু করেছি আমরা এই ডিসেম্বরে, মাত্র এই ডিসেম্বরে। তো এর আগে আমার অনেক ব্যস্ততা ছিল। যখন উপন্যাস লিখেছি তখন আমাকে একসাথে কয়েকটা কাজ করতে হয়েছে। যেমন আমাকে উপন্যাস লিখতে হয়েছে, আমাকে ফ্যামিলি টাইম দিতে হয়েছে, আমাকে ফেসবুকে টাইম দিতে হয়েছে, আমাকে গ্রুপ মেনটেন করতে হয়েছে। তারপর হচ্ছে বিভিন্ন বাইরের কাজ ছিল, অফিসিয়াল কাজ ছিল, ওইগুলা শেষ করতে হয়েছে। তো সবসময় হচ্ছে কি আমরা লেখালেখিটা আসলে কি আমাদের একটা পার্ট টাইম বলা যায় এখনের জগতে। তো পার্ট টাইম হিসেবে আমাদের সবকিছু করে হচ্ছে আহ সামলাতে হয়। যেমন আমি ইনস্টিটিউট করার পরে সেটা টের পাচ্ছি খুব ভালোভাবে, যেহেতু হচ্ছে আমি সারাক্ষণ ইনস্টিটিউটে থাকি। তো বাসায় ফিরে ধরেন এই যে আজকে 9টা 10-এ আসলাম, 10-এ আসার পরে আমি কিন্তু আমার আব্বু আম্মু কারোর সাথে কিন্তু তেমন ভাবে কথা হয়নি। আমি ডিরেক্ট আমার রুমে ঢুকেছি, রুমে ঢুকে জিনিসপত্র নিয়ে আরেকটা রুমে লাইভ করতে বসে গেছি। তার মধ্যে কিন্তু আমি শুধু
কাপড় চেঞ্জ করেছি, ড্রেসটা শুধু চেঞ্জ করার সময় পেয়েছি। এরপরে হয়তো এই লাইফটা শেষ করে হয়তো অন্য কোনো কাজ করবো, বই পড়বো। আমার রুমে অনেকগুলা বই না পড়া আছে, আমি পড়তে পারছি না। তো সব মিলে হচ্ছে যে এই কষ্টগুলা পাঠক বুঝতে পারে না। এটা হচ্ছে আমাদের লেখকদের সবচেয়ে দুঃখ, যে একজন লেখকের যে এত এত কষ্ট, এগুলা পাঠক বুঝতে পারে না কখনোই। এগুলা যখন পাঠক বুঝবে, কিংবা লেখকের চোখের কালি যখন পাঠক টের পাবে, নিশ্চয়ই তখন লেখকের যে এই যে পরিশ্রম, বা আমাদের সবার যে এই পরিশ্রম, যে আমরা টানা কত কাজ করে আমাদের লিখতে হচ্ছে, লেখা থামানো থামানো যায় না। যেমন তার মধ্যে যদি আমি বলি, সাদাত ভাইয়া আছেন, কিঙ্কর ভাইয়া আছেন, বিশেষ করে কিঙ্কর ভাইয়া, উনি কিন্তু ওনার কতবার একটা অফিস চালাচ্ছেন। ওনার ওইটা কিন্তু অনেক বড় কাজ, বা সারাক্ষণ ওইটা নিয়ে থাকতে পারে, তারপরেও কিন্তু উনি লিখেন। সেম আমাদেরও একই কাজ করতে হয়, যে আমরা সারাদিন ব্যস্ত থাকি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যখন ঘুমানোর টাইম হয়, তখন কিন্তু আমরা ল্যাপটপ, খাতা, বই এসব নিয়ে পড়ি। তো ওইভাবে চলতেছে যে সবকিছু ব্যালেন্স মোটামুটি করে করে চলছি। তারপরেও ভীষণ ব্যস্ততায় যাচ্ছে। আর হচ্ছে দেখা যায় যে অনেক সময় পারি না, যে লিখতে যাই কিন্তু দেখা যায় অনেক ক্লান্তি এসে যায়, তারপর আবার লিখতে হয়, আবার ঘুমিয়ে পড়ি। মানে এসবের দিয়ে মধ্য দিয়ে আসলে এখন যাচ্ছে আর কি। ওইভাবে চলতেছে এখন আপাতত। আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই চলতেছে, আর আপনাদের সবার দোয়ায়। ভাইয়া, বিশেষ কি কাজ করলেন লকডাউনের সময়? লকডাউনের সময়ে বিশেষ কাজ বলতে, লকডাউনের সময় বিশেষ কাজ বলতে একটা কাজে আমি প্রথমত বলবো, সেটা হচ্ছে আমি উপন্যাসটা লিখেছি। লকডাউন সময়টা আমাকে খুব বেশি সময় দিয়েছে, যে আমি সারাক্ষণ সময় দিয়ে ওটাকে কাজ করতে পেরেছি। না হলে হয়তো আমার রাতে টাইম দিয়ে এটা লিখতাম, কিন্তু দেখা যায় যে আমি সারাদিন রাত সব মিলিয়ে উপন্যাসটাকে বেশি টাইম দিয়েছি। তার পাশাপাশি পাশাপাশি হচ্ছে যে আমি আমাদের এলাকায় আমাদের দুটো সংগঠন আছে, ক্লাব আছে, সামাজিক ক্লাব, ওইগুলোর সাথে আমি জড়িত। একটা ক্লাবের অর্গানাইজ সেক্রেটারি আমি, এবং একটা ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আমি। তো আমরা করোনার সময় খুব বিশেষ কিছু কাজ করেছি। যেমন আমরা যারা হচ্ছে অসহায় দরিদ্র আছে, তাদের মধ্যে আমরা মাস্ক বিতরণ করেছি প্রথম ধাপে। অনেক মাস্ক বিতরণ করেছি, আমার বাসায় এখনো অনেক মাস্ক আছে, এগুলো আমরা আবার পরে বিলি করব। তারপর হচ্ছে আমরা কিছু খাবার পৌঁছে দিয়েছি যারা এই লকডাউন সময় খেতে পারছিল না, এবং যারা হচ্ছে অনেকে হচ্ছে ঘর থেকে বের হতে পারছিল না। বলতে গেলে ফ্রন্ট লাইনে কিছুদিন কাজ করেছি ভয় নিয়েও। একদম যখন সবকিছু বন্ধ ছিল এবং খুব বেশি যখন কি ছিল, একদম টোটাল যখন লকডাউন ছিল, সেই সময়টাতে আমরা কিছু খাবার পৌঁছে দিয়েছি, তারপর হচ্ছে কিছু জিনিস আমরা গরিব অসহায়দের মধ্যে পৌঁছে দিয়েছি। এই সামাজিক কাজগুলো করতে আমার ভালো লাগে, এবং লকডাউনের সময়ও এই করোনার মধ্যেও এই সব কাজ করেছি, এবং পাশাপাশি লেখালেখি করেছি। এই দুটা কাজই আমি লকডাউনের সময় বেশি করেছি আর কি। সেই সাথে হচ্ছে ফ্যামিলিকে বেশি সময় দেওয়া হয়েছে। আগে দেখা যেত যে আমরা ফ্যামিলিকে সময় দিতে পারতাম না, যে কলেজ, ইউনিভার্সিটি, তারপর নিজের পড়াশোনা। তো দেখা গেছে যে এই লকডাউনের সময় প্রথম কমাস আমরা খুব বেশি সময় দিয়েছি। আমি একটা সময় মানে কথা হারিয়ে ফেলেছিলাম, যে ফ্যামিলির সাথে আর কি কথা বলা যায়, সব কথা তো সারাক্ষণ কথা হচ্ছে, তার মানে সব কথা বলা হয়ে যাচ্ছে। সো ফ্যামিলিকে সময় দেওয়া হচ্ছে, এইভাবে চললো আর কি। এবং এখনো এইভাবে যাচ্ছে অনেকটা। জি ভাইয়া, আসলে লকডাউন আমাদের অনেক কিছু শিখিয়ে গেছে, একদম। অনেক কিছু দিয়ে গেল। আরফিন ভাই, কিছু কমেন্ট নেই, আমরা আবার একদম। কথায় ফিরে আসি। পিয়া রয় আপু লিখেছেন, প্রিয় আপু, কবিতায় একরাশ মুগ্ধতা রেখে গেলাম। অনেক ভালোবাসা আপু, অনেক ভালোবাসা। আরিফিন ভাইয়া হয়তো আমাদের শুনতে পাচ্ছেন না। যদি শুনেন তাহলে হচ্ছে আমাদের কিছু হ্যাঁ, কমেন্ট শো করাবেন, অবশ্যই আমরা কিছু কমেন্ট পড়বো। ভাইয়া আচ্ছা। কতগুলো। আমি, হ্যাঁ, হুম। জি ভাব, বলেন বলেন। বলেন 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 বলেন। ভাইয়া, আহ পছন্দের আমাদের, আমরা যারা লেখক লেখিকা বা যারা লিখি, তাদের তো সবার লেখাই অনেক ভালো লাগে, ভালো লাগার লেখা। তো প্রিয় কবি বা প্রিয় লেখক এরকম কিছু আছে? হ্যাঁ, আসল কথা হচ্ছে কি, প্রিয় প্রিয় বই। বলতে আমরা প্রিয় বলতে সবসময় আমাদের কিছু মানে কিছু জিনিস থাকে, যতই আমাদের কি থাকুক তার মধ্যে আমাদের কিছু প্রিয় জিনিস থাকে। তো আমরা জি যারা ভাই। লিখি, কিংবা আমাদের তো অনেক বই পড়তে হয়, এবং সবার লেখা ভালো লাগতেই হয়, এবং কিছু আমরা আলোচনা সমালোচনা করি, তো অনেক লেখা আমাদের পড়তে হয়। তো আমারও সেভাবে ছোটবেলা থেকে অনেক বই পড়া হয়েছে। আমার বাড়িতে বাসায় অনেক বড় একটা সংগ্রহশালা আছে, এত বড় বলতে না, কিছু বই আছে।
যাই হোক, তো আমার বিষয় মানে আমি যাদের লেখা পড়ি তার মধ্যে উল্লেখযোগ্য আমি বলবো, প্রথমে লেখক বলি। আমার পছন্দের লেখক হচ্ছে আহমেদ ছফার। বই পড়তে আমার ভালো লাগে, ওনার বই আমি পড়ি। শরৎচন্দ্র, কাজী নজরুল, রবীন্দ্রনাথের কয়টা উপন্যাস, তারপর মানে এরকম মানুষদের আমার পড়তে ভালো ভালো লাগে লেখকদের ক্ষেত্রে। আর হচ্ছে কবিদের ক্ষেত্রে আমার কি হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা যেগুলো হচ্ছে দেশাত্মবোধক কিংবা দেশের প্রতি একটা টান জন্মে, আমার ভালো লাগে। জীবনানন্দ দাশ, এরকম মানুষদের এই কবিতা ভালো লাগে। আর এই জগতে যদি আমি বলি যে বর্তমান সময়ে যে যারা লিখেন তার মধ্যে হচ্ছে লেখকদের মধ্যে সাদাত হোসেন, কিঙ্কর হাসান, তৌকির তৌফিক, গোলাম রাব্বানি, সবার বই পড়তে ভালো লাগে এবং পড়া হয়। ভাইয়া, আমাদের লেখকে প্রায় 25 থেকে 26 জন কাজ করে যাচ্ছে। লেখকের কখন কিভাবে নানা কলা কৌশলের মাধ্যমে লেখক প্ল্যাটফর্ম চলছে, তাদের সম্পর্কে কি বলবেন? আচ্ছা, আমি বলি একটা জিনিস, যে অনেকে মনে করেন যে এই যে গ্রুপ হচ্ছে বা এই যে হচ্ছে এগুলোকে অনেকে নেগেটিভ ভাবে নেন। আমি জানি বা অনেকে দেখেছি, কারণ আপনি জানেন কিনা জানি না, আমারও ছোট একটা গ্রুপ আছে সাহিত্যালয় নামে। ওটা আমি করেছিলাম, বাট সবাই মিলে আমরা খুব কাজ করি সাহিত্য নিয়ে, ওই গ্রুপটাতে চেষ্টা করি। তো অনেকে দেখেছি যে নেগেটিভ কিছু কথা বলেন। তো আমি বলবো কি, এই গ্রুপগুলা হওয়া জরুরি এবং খুব বেশি হওয়া জরুরি। মানে একটা সময় হচ্ছে কি আমাদের ফেসবুকে বা ফেসবুক সাহিত্য হবে বা ফেসবুকে আমরা লিখবো, ফেসবুকে কথা ছড়াবো, বইয়ের কথা ছড়াবো, এরকম ছিল না। আপনি জানবেন হয়তো যে যখন রকমারি প্রতিষ্ঠা হয় তখন অনেকে বলেছিল যে আরে অনলাইন থেকে কে বই কিনবে, বই কেনা মানে বইমেলা থেকে কেনা, এরকম অনেকে ধারণা ছিল। কিন্তু রকমারি কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে বড় একটা বুক শপ। এবং দেখবেন যে আপনি ফেসবুকে অনেক বেশি বুক শপ হয়েছে যেগুলা বই আমাদের কাছে খুব দ্রুত পৌঁছে দেয়। তো এই গ্রুপগুলো ঠিক তেমনি, এই যে গ্রুপের অনেকগুলো মানুষ আছে, তারা সারাদিন তাদের অনেক অনেক সময় ব্যয় করে, তাদের অনেক কাজ ফেলে একটা নির্দিষ্ট সময় ওই গ্রুপের জন্য দেন, এবং দেন সেটা শুধুমাত্র আমাদের জন্য, আমরা যারা লিখি তাদের জন্য। আমরা একটা লেখা লিখলাম, ওইটা ওনারা অ্যাপ্রুভ করেন, ওই লেখাটা পড়েন, ওই লেখাটা পেজে দেন, গ্রুপ থেকে নিয়ে আবার পেজে সাবমিট করেন। তো সব মিলে হচ্ছে এই কাজগুলো ভীষণ কষ্টের কাজ এবং অনেক সময় দিতে হয় এই কাজগুলোতে। আহ মানে এই অ্যাডমিন বা মডারেটর যারা আছেন তাদের কষ্টটা আসলে সবাইকে বলা যায় না কিংবা সবাই বুঝবে না। যেদিন তারা হচ্ছে অন্যরা যেদিন আমাদের জায়গায় কিংবা এই অ্যাডমিন মডারেটর জায়গায় আসবে, সেদিন এই কষ্টগুলো উপলব্ধি করতে পারবে। সেই জায়গা থেকে আমি লেখকের পরিবারে, লেখকের সাথে যারা যুক্ত আছেন, লেখক গ্রুপ পেজের সাথে যারা যারা কাজ করছেন, যুক্ত আছেন, সবার সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। অনেক কথা আসবে, অনেক পজিটিভ কথা আসবে, নেগেটিভ কথা আসবে, এগুলোকে কখনোই মাথায় নেওয়া যাবে না, একদমই নেওয়া যাবে না। এগুলোকে উপেক্ষা করে মনে রাখতে হবে যে আপনি যে কাজ করছেন সেটাই সঠিক, সেটাকে নিয়ে সামনে এগোতে হবে এবং সামনে এগিয়ে এইভাবে কাজ করবেন। আপনাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা, অনেক অনেক বেশি ভালোবাসা, এবং খুব বড় কিছু কাজ আমরা আপনাদের কাছ থেকে আশা করি, ইনশাআল্লাহ। আচ্ছা, মিমি আপু চলে গেছেন, এখন কি করতে হবে? কেউ নাই কিন্তু এখন, হচ্ছে আমাকে হয়তো কিছুক্ষণ আরো টানতে হবে, আমি জানি না। যদি যুক্ত হন, আমি এখান থেকে কিছু কমেন্ট পড়তে পারবো, কিন্তু কমেন্ট শু করাতে পারবো না। কমেন্ট পড়তে পারবো কিছু, দেখি আমি পড়তে পারি কিনা। হ্যাঁ, কিছু কমেন্ট আমি পড়তে পারবো। নুসরাত জাহান তিশা লিখেছে, অনেক সুন্দর ছিল আপু। আচ্ছা, খোকন লিখেছে, কবিতাটা কার লেখা ছিল বলবেন প্লিজ? কোন কবিতার কথা বলেছেন একটু জানাবেন। মিতু ইসলাম লিখেছেন, আপু ভাই আপনাদের আবৃত্তি হতে আমরা অনুপ্রাণিত। আপনাদের পদচিহ্ন অবলম্বন করে আমরাও এগিয়ে যাব। মিমি আপু অসংখ্য ধন্যবাদ আবৃত্তি করার জন্য, অনেক অনেক বেশি ভালোবাসা নেবেন। খোকন লিখেছেন, ভাইয়া মাঝে মাঝে কি খাচ্ছেন? ভাই আসলে আমি একটু কফি খাচ্ছি আর কি, যেহেতু হচ্ছে কিছু খাওয়া দাওয়া হয়নি। আচ্ছা, আহ, আর কি লিখেছেন? জুয়েল লিখেছেন, অনেক শুনছি ভালো লাগছে, অনেক অনেক কৃতজ্ঞতা। নুসরাত জাহান তিশা লিখেছে, ভাইয়া আপনি থাকেন। হ্যাঁ, আমি কিছুক্ষণ আছি আপনাদের সাথে, আপনারা কমেন্টে কিন্তু আমাকে প্রশ্ন করে ফেলতে পারেন। যদিও লাইভ মানে উপস্থাপক ছাড়া কিংবা সবাইকে ছাড়া আমি একা আছি আর কি। তো একা টানা যায়, কিছুক্ষণ টানি আমি, দেখি এর মধ্যে কেউ আমাদের সাথে যুক্ত হন কিনা। আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা যে কোনো কথা, আহ আমাদের সাথে মোহাম্মদ অঙ্কন ভাই আছে, লিখেছেন প্রোগ্রাম কি শেষ? ভাইয়া আসলে প্রোগ্রামটি শেষ হয়নি, প্রোগ্রামটি চলছে। তার মধ্যে হচ্ছে এটা যে প্রথম যিনি শুরু করেছেন ওনার কিছু প্রবলেমের জন্য বের হয়েছে, কিন্তু আমাদের সাথে উপস্থাপিকা ছিলেন মিমি আপু, ওনার হয়তো কিছু নেটওয়ার্ক প্রবলেম হয়েছে যার কারণে উনি অটোমেটিক বেরিয়ে গেছেন। আশা করছি খুব শীঘ্রই আমাদের সাথে যুক্ত হবেন। প্রোগ্রাম চলছে, আমি একা চালাচ্ছি আর কি। যেমন অতিথির ভূমিকা পালন করছি, তেমনি উপস্থাপকের ভূমিকা পালন করছি আমি।
সো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। অনেক বেশি কৃতজ্ঞতা নেবেন অঙ্কন ভাইয়া, আপনার প্রতি। আপনার বইয়ের জন্য অনেক অনেক বেশি শুভকামনা। বেশি বেশি কমেন্ট করতে হবে এখন, যেহেতু উপস্থাপক নাই, আমাকে প্রশ্ন করার মতো কেউ নাই। সো আপনারা যারা প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তরগুলাই কিন্তু আমি দিব। সো আপনারা হচ্ছে বেশি বেশি প্রশ্ন করবেন, দেখি আমরা কতক্ষণ একা একা টানতে পারি অনুষ্ঠানটি। আমি চাচ্ছি না যে অনুষ্ঠানটি শেষ হয়ে যাক, আরো কিছুক্ষণ চলুক, যেহেতু আপনারা অনেকজন মানুষ আছেন। দেখি আমাদের সাথে আর কারা কারা আছেন। আচ্ছা, আমি হচ্ছে যেহেতু প্রশ্ন আর নাই, আমি কবিতা পড়ি, তার মধ্যে হচ্ছে আপনাদের প্রশ্ন থাকলে আমাদের জানাবেন। এইবার পড়বো হচ্ছে আহ 1 মিনিট, আমি একটু বের করে নিই কবিতাটা। এবার পড়বো হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড়চূড়া কবিতা। আমি জানি না এটা কার কার পছন্দ হবে। আমি সেই কবিতাটা পড়ি। আচ্ছা, তিশা লিখেছে সবাই ভাইয়াকে রেখে পালিয়ে গিয়েছে। আচ্ছা, আমরা দেখি যারা আমাদের পালিয়েছে গিয়েছে আমাদের ছেড়ে, আমরা কিন্তু করতে পারবো একা একা অনেকটা সময়। আচ্ছা, প্রিয়া আপু লিখেছে, ভাইয়া আপুর নেটওয়ার্ক সমস্যা হয়েছে, হয়তো আপনি একটা আবৃত্তি করেন। হ্যাঁ, আমি আবৃত্তি করছি, চেষ্টা করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড়চূড়া কবিতা করার। তার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সাহিত্য কিংবা আমার লেখালেখি কিংবা আমার নতুন বই নিয়ে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তাহলে পড়ি। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা আমি জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আচকাতো না। আমার একটা নিজস্ব নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থানু নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটা অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোটখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি আমার কাছে বড় প্রিয় ছিল। আমার যৌবনে আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান চিপচিপে তন্বী নদীটা আমার বেশ পছন্দ হলো। বন্ধুরা বলল, ওইটুকু দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলতো আজ সন্ধ্যাবেলায় বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপ, সে কেবল প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চড়ুই। মাথার কাছে খুব বিপুলা পৃথিবী, চরাচিহ্ন তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর যেখানে কেউ শুনতে পারবে না। আমি ঈশ্বর মানি না। আমি তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিক উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। আমি এখানে একা। এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতেই ভালো লাগে। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতেই ভালো লাগে। হে 10 দিক, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। শেষ। অনেক কিছু ভুল পড়ে ফেলেছি। আহ আর ভুলগুলো ক্ষমা করা দেওয়ার অনুরোধ। অবশ্যই ভুলগুলো আহ ক্ষমা করে দিবেন, এবং ভালো লাগা মন্দ লাগা জানাবেন। নুসরাত জাহান তিশা লিখেছে, আমিও চাই শেষ হয়ে যাক, আমিও চাই না শেষ হয়ে যাক, ভাইয়াকে যত শুনি ততই ভালো লাগে। আচ্ছা, ভাইয়া দেখেন কেউ কথা রাখেনি, তাই আপনাকে রেখে, মানে এই যে আগে যে আমরা কবিতা পড়লাম যে কেউ কথা রাখেনি, এই কবিতার সার্থকতা কিংবা এই কবিতার আহ যে মানে কি বলে যে প্রয়োগ, সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। মিমি আপু কিংবা আহ মজনু ভাইয়া হয়তো আমাকে বলে গিয়েছেন, কিন্তু মিমু আপু কিন্তু আমাদের কথা রাখেন। কথা ছিল আমরা শেষ পর্যন্ত একসাথে থাকবো। যাই হোক, হয়তো নেটওয়ার্ক সমস্যা। আপনাদের যদি প্রশ্ন থাকে সবাই জানাবেন। আমি তার মধ্যে বলি, যারা যারা যুক্ত আছেন আমাদের সাথে, আহ মানে খুব শীঘ্রই আমার প্রথম বই, প্রথম উপন্যাস অশ্রুদের মিছিল প্রকাশিত হবে। প্রকাশিত হবে বলতে 21শে বইমেলায় আসবে, এবং খুব শীঘ্রই আমরা প্রি অর্ডার নিব। বইটির নাম হচ্ছে অশ্রুদের মিছিল। আশা করছি সবার ভালো লাগবে। অনেক কিছু গল্প বা অনেক কিছু আপনারা পাবেন, যেগুলো পড়তে আপনাদের যেগুলো লেখা বা গল্প আপনাদের মুগ্ধ করতে পারে, সেটা আমার বিশ্বাস। আমি জানি না কতটুকু করবে, তবে আমার বিশ্বাস আপনারা সেটা পড়তে পারবেন, কিংবা
কেউ যদি চান প্রি অর্ডার করতে পারবেন, খুব শীঘ্রই প্রি অর্ডার হবে। সেই জন্য হচ্ছে আপনারা যারা আমার আইডিতে যুক্ত নেই সবাই আমার আইডিতে যুক্ত হয়ে যেতে পারেন। আমার আইডি নাম হচ্ছে তানভীর সিদ্দিকী তোহা, ইংলিশে লেখা। আমি হয়তো কিছুক্ষণ পর যখন লাইভ শেষ হবে তখন আমি কমেন্ট করে দিব, যে কোনো একটা কমেন্ট করবো, সেখান থেকে আমার আইডিটা পেয়ে যাবেন। কিংবা আমার গ্রুপেও যুক্ত হতে পারবেন, তানভীর সিদ্দিকী তোহার গল্প কথা। গ্রুপে যুক্ত হতে হলে আমার লেখা, বা আমার আইডিতে যুক্ত হলে আমার লেখা, কিংবা আহ অনেক কিছু আমার লেখা সম্পর্কে জানতে পারবেন, এবং অফসুদের মিছিলকে নিয়ে জানতে পারবেন। আপনারা বইয়ের কথা ছড়াবেন, আমার খুব করে অনুরোধ যে একা যে আমার বইয়ের কথা ছড়াবেন তেমন কিন্তু কথা নেই, বই নিয়ে কথা বলতে হবে। সেটা যে কারো লেখা হোক, যে কোনো লেখকের বই হোক, কিন্তু প্রথম কথা হচ্ছে বই নিয়ে কথা বলতে হবে। এবং সেই সাথে আমার বই নিয়ে কথা বলার অনুরোধ রইল। খুব বেশি কথা বলবেন বইগুলো নিয়ে। আশা করছি আমরা ভালো কিছু পেতে যাচ্ছি খুব শীঘ্রই, এবং খুব ভালো কিছু আহ আসবে ইনশাল্লাহ। আহ একজন কমেন্ট করেছেন, একেবারে খুঁজে দেখো তোমার আশপাশে, দেখিতে পাইবে আছে বহু জীবন্ত লাশ। আমান। হ্যাঁ, সত্যি ভাইয়া, অনেক বেশি কৃতজ্ঞতা আপনার প্রতি। তো যে কথা বলছিলাম, বইয়ের কথা বলবেন, বইয়ের কথা ছড়িয়ে দিবেন। এবং আমি আমার উপন্যাস নিয়ে আরো কিছু কথা বলি, যেহেতু সুযোগ পেয়ে গেছি একা একা কথা বলার, সেহেতু কথা বলি। উপন্যাসটা একটা সামাজিক অরণ্যের উপন্যাস। আপনারা জানেন ইতিমধ্যে আমি বলে ফেলেছি অনেকগুলো ঘটনা, যে কিভাবে উপন্যাসটা হয়েছে বা কি নিয়ে ঘটনা। মূলত এখানে কিছু উপন্যাস পাবেন, বা কিছু গল্প পাবেন, কয়েকটা গল্প একসাথে পাবেন, যেগুলো একের পর এক যাচ্ছে, কিংবা একের পর এক ঘটছে। আমি যখন এটা লিখি, অনেক সময় এই উপন্যাস লিখতে গিয়ে আমার মনে হয়েছে যে এই গল্পগুলো আমার খুব চেনা, আমার খুব কাছের কিছু গল্প। এই চরিত্রগুলো আমার নিজের, কিংবা আমার খুব কাছের কিছু মানুষের। আবার কখনো মনে হচ্ছে যে না, আমি এই গল্পগুলো চিনি না, এই গল্পের মানুষগুলোকে আমি চিনি না, এটা জানি না কোথা থেকে আসলো। এরকম অনুভূতি নিশ্চয়ই আপনাদের হবে, এবং খুব ভালো লাগবে। এখানে কিছু চরিত্র আপনারা পাবেন। আমি কিছু দু তিনটা চরিত্র নাম বলি। এখানে প্রভা নামের একটা চরিত্র পাবেন, ফারহান নামের একটা চরিত্র পাবেন, রাফি নামের একটা চরিত্র পাবেন, রফিক নামের একটা চরিত্র পাবেন, আর রাজু নামের একটা চরিত্র পাবেন। এরকম বেশ কিছু চরিত্র আপনাদের সম্মুখে আসবে, এবং খুব আহ বেশি ভালো লাগবে আশা করছি। আপনাদের সবাই মিমি আপু আমাকে শুনছে, তবে মিমি আপুকে একটা কথা বলবো, আমি আপনাকে যুক্ত করতে পারবো না। কারণ আপনাকে একমাত্র মজনু ভাইয়া যুক্ত করতে পারবেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি হয়তো মেসেজ লিখতে পারছি না, তার জন্য আপনাকে বলছি যে আমি যুক্ত করতে পারবো না। কারণ হচ্ছে আমি তো লাইভের হোস্ট না। আহ মজনু ভাইয়া ছাড়া কেউ পারবে না। কারণ আমার এখানে কোনো ব্যাক স্টেজের কোনো কিছু আসবে না, কারণ হচ্ছে উনি লাইভটা শুরু করেছে এবং উনাকেই শেষ করতে হবে। আমি এখানে নিচে কমেন্ট পড়া যায় একটা আলাদা জায়গা থেকে, কমেন্ট পড়া যায়, আমি সেখান থেকে কমেন্ট পড়ছি। আমার এখানে কোনো ফাংশন নাই যে আমি আপনাকে এড করব। করার থাকলে আমি করতে পারবো। এখানে তিনটা ফাংশন আছে, লিভ চেট, এই চেটের মধ্যে গিয়ে আমরা কিছু কমেন্ট পড়া যায় আর কি, আমি ওখান থেকে পড়ছি, কিন্তু আমি কমেন্ট শো করতে পারবো না। আচ্ছা, মিমি আপু আমাকে মেসেজে লিখেছে উনি খুব শিগগিরই, বা উনারা সবাই মিলে খুব শিগগিরই আমাদের সাথে যুক্ত হবে। কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে, ওনারা বলেছেন যে ততক্ষণ পর্যন্ত আমাকে চালাতে। যাই হোক, আমি আর কিছুক্ষণ চালাই, দেখা যাক। আচ্ছা, প্রিয়া আপু লিখেছেন শুভকামনা ভাইয়া, অনেক অনেক বেশি ভালোবাসা। আর কি কমেন্ট আছে আমি একটু দেখিনি, যেহেতু আমি শো করাতে পারবো না অবশ্য কমেন্ট গুলো। না, আর কোনো কমেন্ট নাই, কমেন্ট সবগুলো পড়া হয়ে গিয়েছে। আমার এখানে নতুন কোনো কমেন্ট আর আসেনি। যদি আসে আমি বলবো, বা পড়ার চেষ্টা করব। আর আফসানা মিমি আপু এবং মজনু ভাই, মজনু ভাইয়া খুব শীঘ্রই আমাদের সাথে লাইভে যুক্ত করেন। আমি যাচ্ছি, যে আমি একা একা আমাকে ফেলে চলে গেলেন, আমাদের সাথে আবারও যুক্ত হন। আশা করছি আপনাদের নিয়ে আরো বেশ কিছু আড্ডা দেবো। আজকে অনেকক্ষণ থাকার ইচ্ছা আছে, যেহেতু আজকে অনেকদিন পর আপনাদের সাথে যুক্ত হয়েছি, বা প্রথম আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো যারা শুনছেন, আমি জানি না আমাদের কজন শুনছেন, সেটা আমি দেখতে পারবো না। এখানে এরকম কোনো ফাংশন নেই যে কজন দেখছেন এইসব দেখার। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, বা যারা যারা শুনছেন, আমি জানি না কজন শুনছেন, যারাই শুনছেন অনেক বেশি কৃতজ্ঞতা আপনাদের প্রতি, এবং আবারও লেখক গ্রুপের প্রতি অনেক কৃতজ্ঞতা। কারণ তাদের কাছে মনে হয়েছে এই তানভীর জরুরি, বা এই তানভীরের কথা জরুরি, বা তাদের কাছে মনে হয়েছে যে তানভীর কথা বলবে, কথা বললে সবাই শুনবে।
এটা অনেকে হয়তো তাদের ধারণা হয়েছে, যার কারণে তারা আমাকে ডেকেছেন এখানে, এবং আপনাদের মনে হয়েছে এই সামান্য মানুষের, এই ছোট একটা মানুষের কথাগুলো জরুরি, এবং কথা শুনতে আপনারা এতক্ষণ থেকে আমাদের সাথে আছেন। তো সবার প্রতি ভালোবাসা, কারণ আপনারা সবাই অসাধারণ মানুষ। কারণ আপনাদের অনেক অনেক কাজ ফেলে আপনারা এই লাইফটি বা আমাদের কথাগুলো, আমরা এমনিতে তো গল্প করছি, আমাদের কথাগুলো শুনছেন। আপনাদের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা। এইভাবে আগলে রাখবেন সবাইকে আমাদের। এবং একটা প্ল্যাটফর্মে, যেহেতু সবাই লেখক প্ল্যাটফর্মে আছে, এবং লেখক নিয়ে গল্প বলি। গত কিছুদিন আগে, এই পরশুদিন, আমি আমার একটা গ্রুপে লাইভ ছিল। ওই গ্রুপ আমি সাধারণত এখন খুব লাইভ কম করছি, কারণ ব্যস্ততার কারণে লাইভ সময় দেওয়া যায় না। তো একটা লাইভ ছিল, ওই লাইভের আগে হঠাৎ করে একটা রিকোয়েস্ট আসলো। হঠাৎ রিকোয়েস্ট আসলো বা একটা মেসেজ রিকোয়েস্ট আসলো। আমি মেসেজ রিকোয়েস্ট চেক করে, আচ্ছা, মিমি আপু লিখেছে হয়তো মজনু ভাই একটু কাজে গিয়েছে। সমস্যা নাই আপু, আপনার ভালো খারাপ লাগছে যে আপনাকে আমি জয়েন করতে পারছি না। মজনু ভাইয়া ছাড়া কেউ করতে পারবে না। মজনু ভাইয়া তো যতক্ষণ না আসতেছে আমি একাই চালাচ্ছি, দেখি আমরা আজকে এই স্ট্রাগলটা আমি একা পারি কিনা। কারণ হচ্ছে আমি যদি লাইফ থেকে বেরিয়ে যাই, দুটা কারণ। তার মধ্যে হচ্ছে যদি মজনু ভাইয়া যদি আসে, তাহলে আমাদের সাথে মিমি আপুকে জয়েন করাতে পারবে। এটা হচ্ছে একটা লাভ। আর অসুবিধাটা হচ্ছে উনি না আসলে মিমি আপু জয়েন হতে পারছে না। আরেকটা কথা হচ্ছে যে আমি যদি লাইফ থেকে এখন বেরিয়ে যাই, ঠিক আছে, লাইফটা কন্টিনিউ চলবে, মানে কেউ থাকবে না এখানে। আহ শুধু একটা কালো পেপার দেখা যাবে, এবং দেখা যাবে যে লাইফটা চলতেছে। কারণ মজনু ভাইয়াকে এই লাইফটা শেষ করতে হবে। এই স্টিম ইয়ার্ডে ঢুকে আহ, উনি হচ্ছে শেষ করতে হবে। তার জন্য মজনু ভাইয়াকে জরুরি, কারণ দেখা যাবে যে আমি যদি চলে যাই তাহলে খালি থাকবে। তো সম্পূর্ণ লাইফটা একটা বিশ্রী অবস্থায় চলে যাবে। যার কারণে হচ্ছে আমি একাই দেখি উনি আসার আগ পর্যন্ত চালাতে পারি কিনা। আর মিমি আপু, আপনি দুঃখিত হওয়ার কিছু নেই, যেহেতু এটা যান্ত্রিক ত্রুটি। যেহেতু মজনু ভাইয়া নেই, হোস্ট যিনি উনি নেই, হোস্ট থাকলেও তো উনি আপনাকে অ্যাকসেপ্ট করে দিতে পারতেন। যেহেতু উনি নেই, কোনো সমস্যা নেই। আপনি কমেন্ট বক্সে, আমি চাইবো যে আপনি কমেন্ট বক্সে আমাদের সাথে কমেন্টে যুক্ত হন, এবং আপনার কমেন্ট বক্সে আপনি যুক্ত হন আমাদের সাথে, এবং কমেন্ট করতে থাকুন। আমি আপনার কমেন্ট পড়বো, এবং কমেন্টে আমরা দুজন লাইভে এবং কমেন্টে কি করব, কথা বলবো। অবশ্যই আপনি কমেন্টে চলে আসেন খুব শীঘ্রই আমাদের সাথে। তো যেটা বলছিলাম, তো মিমি আপু আমাকে মেসেজ করলেন, আমি ওনার মেসেজ দেখলাম যে উনি লিখেছেন যে আসসালামু আলাইকুম। তো আমি তারপর স্বাভাবিকত রিপ্লাই করি। তো উনি হঠাৎ বলেন যে আমাদের লেখক নামে একটা পেজ এবং গ্রুপ আছে, ওইখানে আপনাকে লাইভ করতে হবে। ওইটা দেখার পরে সত্যি আমার খুব মানে ভালো লেগেছিল, যেহেতু আমি অনেক গ্রুপে এখন লাইভ করছি না, কিন্তু আমি তাদেরকে না করিনি, বা মিমিয়াপুর এই কথা আমি ফেলতে পারিনি। আমি এইসব ভালোবাসার কাছে সবসময় ঋণী হয়ে থাকি। তো যখন উনি বলেছেন, আমি ফেলতে না পেরে ওনাকে সাথে সাথে বলে দিয়েছিলাম আচ্ছা আমি লাইভ করব। এবং আমার মনে হয়েছিল তখন যে লেখক পেজ নামে এত বড় একটা পেজ আমাকে ডেকেছেন, নিশ্চয়ই এটা আমার বড় একটা প্রাপ্তি। যেখানে আমার থেকে তো অনেক অনেক সিনিয়র লেখকরা লাইভ করেছেন, তৌকিব ভাইয়া, কিঙ্কর ভাইয়াদের মতো মানুষ লাইভ করেছেন। তো সেখানে আমি সামান্য মানুষ বা ছোট একটা মানুষ চান্স পেয়েছি, সেটা আসলে ছাড়া যায় না। তো ছাড়তে পারিনি, চলে এসেছি। যাই হোক, আচ্ছা, কিছু কমেন্ট আবার পড়ি। প্রিয়া আপু লিখেছেন শুভকামনা, আচ্ছা, ভালোবাসা। পিয়া রয় আপু বল লিখেছেন ভাইয়া আপনার নিজের লেখা কবিতা শুনতে চাই। অবশ্যই আমি শোনাবো। তিশা লিখেছে অসুবিধা নাই, ভাইয়া আমরা আছি, অনেক বেশি ভালোবাসা। পিয়া আপু লিখেছেন আমরা শুনছি, আপনারা শুনছেন বিদায় আমি কিন্তু লাইভে আছি, না হলে কিন্তু আমি অনেক আগেই চলে যেতাম। তো আমার নিজের লেখা পড়বো। আমার নিজের লেখা পড়তে গেলে আমাকে কিছু সময় দিতে হবে। আমাকে হচ্ছে আমার লেখার ইটা একটু বের করে নিতে হবে। ওকে, আমাকে একটু সময় দেওয়া যাক। তার মধ্যে আমরা কথা কমেন্ট পড়ি। আরো কিছু কমেন্ট কি আছে? না, কমেন্ট আর নেই। মিমি আপু আমাদের সাথে কমেন্টে যুক্ত হয়ে যান আপনি, তাহলে আমাদের ভালো লাগবে যে আপনি আছেন। আচ্ছা, আমি কিছু আমি আমার লেখা পড়বো, তার না আমি বের করে নিই। আচ্ছা, একটু সময় যদি আমি নিচ্ছি, ক্ষমা করে দিবেন, লেখাটা বের করতে আমাকে এই সময়টাকেও নিতেই হচ্ছে। আচ্ছা, একটা কবিতা পড়বো, আমার নিজের লেখা। জানি না আমার লেখা কেমন লাগবে। আচ্ছা, মিতু ইসলাম আপু আছেন, ভাইয়া আছি সাথে, অনেক বেশি ভালোবাসা।
এই যে মিমি আপু কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, লিখেছে আসসালামু আলাইকুম তানভীর ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি যেহেতু এখন হচ্ছে আপনি কমেন্ট সেকশন থেকে আমাদের সাথে উপস্থাপনা করুন, আমি যাচ্ছি। যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে করে দিন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনি হচ্ছে নিচে থেকে কমেন্টে উত্তর দেন, কমেন্টে প্রশ্ন করুন, আমরা আপনার কথা পড়বো। এবং আপনাকে আমাদের সাথে যুক্তই মনে হবে। আচ্ছা, মিমি বলে গেছি ভাইয়া লেখক পরিবারের পক্ষ থেকে অনেক সরি। আসলে এটা একদম সরি হওয়ার কিছু নেই, কারণ এটা একটা যান্ত্রিক ত্রুটি। এবং মজনু ভাইয়া খুব মজনু ভাইয়া বলতে উনি তো খুব ব্যস্ত মানুষ, যে উনি ওনার কর্মক্ষেত্র থেকেও লাইভ করে, এটা খুব বড় একটা জিনিস, কিন্তু এটা আমরা সবাই পারবো না। তো সেখান থেকে ভাইয়ের কিছু সমস্যা হয়েছে, উনি চলে গিয়েছেন হয়তো। তো তার মধ্যে হচ্ছে মিমি আপুকে আবার নেটওয়ার্ক প্রবলেমের জন্য মিমি আপু বের হয়ে গেছে। কোনো সমস্যা নেই, আমি তো আছি, আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি সর্বোচ্চটা দেওয়ার। জানি না বাকিটুকু সাপোর্ট আপনাদের দিতে পারবো না, কিন্তু দিচ্ছি। দেখা যাক। এখন আমি জানি না মজনু ভাই কখন আসবে, তো আমি লাইভ থেকে বের হয়ে গেলে লাইভটা অটোমেটিক চলবে। তার জন্য আমি আছি, যে লাইভটা ফাঁকা না থাকুক, কথা বলি আমরা। কবিতা পড়ি। কবিতা পড়বো আমার নিজের লেখা। কবিতার নাম হচ্ছে আকাশ প্রেমী। তুমি জানো, আমার ভীষণ রকম আকাশ পছন্দ। আকাশের বিশালতার মাঝে আমি নিজেকে খুঁজে বেড়াই। কেন জানি আকাশ আমার কাছে বজ্র প্রিয়। আমি রোজ নিয়ম করে খোলা মাঠে দৌড়ে যাই, কারণ ওই জায়গায় গেলে আমি নিজের মতো করে আকাশ দেখতে পারি। হাত বাড়িয়ে আমি আকাশ ছুঁতে যাই, কিন্তু কিন্তু আমার আর আকাশ ছোঁয়া হয় না। কারণ আকাশের সাথে যতটা বিশাল পার্থক্য, আচ্ছা সরি, আমি আগের লাইন মেকআপ করেছি, আবার পড়ি। তাই আমি আর আকাশ ছুঁতে পারি না। আকাশের মতো তোমাকেও আমি আর ছুঁতে পারি না, কিছুতেই ছুঁতে পারি না। কারণ আকাশের সাথে আমার যতটা বিশাল পার্থক্য, তোমার সাথে আমার ঠিক ততটাই পার্থক্য। তাই তো আমি আর আকাশের মতো তোমাকে ছুঁতে পারি না। শুনেছি আকাশ প্রেমীরা নাকি ভীষণ রকম পাগল হয়। তবে কি আমিও পাগল? তবে আমি আকাশকেই ভালোবাসি। মানুষে মানুষে একসময় দূরত্ব বাড়ে, কিন্তু আকাশের সাথে মানুষের কখনো দূরত্ব বাড়ে না। যতটুকু দূরত্ব থাকে ঠিক ততটুকুই রয়ে যায়। তাই তো আমি তোমাকে না, আকাশকেই ভালোবাসি। আহ শেষ কবিতা। এটা ভালো লাগবে না আমি জানি, তবে কবিতা নিয়ে একটা গল্প বলি। এটা আসলে একটা এমন একটা কবিতা, আমি একটা কবিতার আহ সারমর্মটা বলি। কবিতা হচ্ছে যে আমরা সবাই আকাশকে ভালোবাসি, এবং আকাশের থেকে আমাদের দূরত্বটা একটা নির্দিষ্ট একটা দূরত্ব। সেটা সবাই জানেন যে আকাশ থেকে আমাদের পৃথিবী একটা নির্দিষ্ট দূরত্ব থাকে। কিন্তু আমরা যখন কোনো মানুষের সাথে সম্পর্ক জোড়াই, সেই সম্পর্কে যখন দূরত্ব বাড়ে, সেই আস্তে আস্তে যেখানটা দূরত্ব বাড়ে, সেটা কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা নেই যে কতটুকু দূরত্ব বাড়লো। সেটা হয়তো দূরত্ব বাড়তে বাড়তে একটা সময় এর শেষ কোথায় আমরা জানি না। সেখান থেকে লিখা লাস্টের কথা করু যে আমি তোমাকে তোমাকে নয় আকাশকে ভালোবাসি, কারণ আমি জানি আকাশের সাথে আমার দূরত্ব ঠিক ততটুকু থেকে যাবে, এবং আমি আকাশকে কখনো ছুঁতে পারি না, ততটুকুই থাকে। কিন্তু তোমার সাথে আমার দূরত্ব কতটুকু হবে বা কোথায় শেষ আমি জানি না। আসলে এই চিন্তা ভাবনা থেকে এই লেখাটা লেখা। আমি 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 জানি না এটা কেমন লাগবে, লেগেছে আপনাদের কাছে, কারণ এটা তেমন ভালো, বা আমি বলবো যে আমার লেখার মধ্যে মানে কিছু লেখা আছে যেগুলোর মধ্যে থেকে কিছু লেখা আছে যে নিজের কাছে খুব ভালো লাগে বা নিজের কাছে খুব অপছন্দ হয়। কিংবা হচ্ছে যে আহ, আমাদের দেখা যাচ্ছে অনেকের ভালো লাগে না, অনেকের লেখা এরকম থাকে। তো এরকমই, আমি জানি না ভালো লেগেছে কিনা আপনাদের কাছে, কিংবা অনেক পড়ায় অনেক ভুল করেছি, সেগুলো অবশ্যই ক্ষমা করে দেওয়ার অনুরোধ করলাম। এবং ক্ষমা করে দিতেই হবে, এছাড়া উপায় নেই। ক্ষমা করে দিবেন। দেখি আমরা আর কিছু করতে পারি কিনা। আচ্ছা কথা বলি, আপনাদের কোনো প্রশ্ন না থাকলে কিন্তু আমি কথা বলতে পারবো না। আমি কিন্তু আমার কথা সব বলে ফেলেছি অলরেডি। তো আপনারা যদি আমাকে কমেন্ট করেন, কমেন্টে জানান, তাহলে হয়তো আমরা আমরা করতে পারবো। যাই হোক, কমেন্ট এসেছে। নুসরাত তিশা লিখেছে আকাশ আমার অনেক পছন্দ। আহ আমার দাদু আমার আমার দাদু আমাকে আকাশী বলে ডাকতো। বাহ, দারুণ একটা নাম। যাই হোক, আমাদের সাথে আরো কে আছেন? প্রাপিতি নামে, হয়তো আমি নামটা ঠিকঠাক পড়তে পারছি না। যাই হোক, লিখেছেন যে আহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিয়া আপু লিখেছেন খারাপ ছিল না ভাইয়া, কথাগুলো ভালো ছিল। হ্যাঁ সত্যি ভাইয়া, থাকতে পারছি না, অনেক অনেক ধন্যবাদ, সেই সাথে সরি, অনেক অনেক ভালোবাসা। মিমি আপু লিখেছেন প্লিজ ভাই আপনার সাথে আপনার
আপনার সময় মতো লাইভটা শেষ করে দিবেন প্লিজ। আচ্ছা, আমি লাইভটা শেষ করে দিব, কিন্তু কথা হচ্ছে আহ, আপনি যদি কাইন্ডলি মজনু ভাইয়ের সাথে কোনোভাবে কানেক্ট করার চেষ্টা করতে পারেন, কারণ আমি যদি লাইভ থেকে বের হয়ে যাই, লাইভটা কিন্তু কন্টিনিউ চলবে। মজনু ভাইয়া শেষ ইন্ড করার আগ পর্যন্ত লাইভটা চলতে থাকবে। তো আমি বের হয়ে গেলে দেখা যাবে যে একটা খালি লাইভটা চলতেছে। সো দেখা যাবে যে আমরা যে এতক্ষণ কথা বললাম, বা আমরা যে এতক্ষণ এত লাইভ অনেকক্ষণ যাবত আমরা কথা বললাম, সেটা দেখা যাবে যে সেটা কোনো গ্রহণযোগ্যতা হয়তো থাকবে না, যে লাস্টে অনেকটা সময় ফাঁকা থাকবে। তো আমার আপনার কাছে অনুরোধ যে আপনি কোনোভাবে মজনু ভাইয়ার সাথে, বা লেখক পরিবার কোনোভাবে মজনু ভাইয়ের সাথে যদি কানেক্টেড হতে পারেন, তাহলে ওনাকে জানাবেন যে লাইভটা আমাদের একবার উনি জয়েন করে শেষ করে দিতে। আহ যাই হোক, আমি আরো কবিতা পড়ি, যেহেতু সময় পেয়েছি। আরেকটা পড়বো আমার নিজের লেখা। আগের যে কবিতাটা ভালো করে পড়তে পারিনি সেটা শুট করে দিচ্ছি আর কি। কবিতার নাম হচ্ছে নির্ভরতার হাত। পড়ি। এই শহরে কোনো নির্ভরতার হাত নেই, পাশাপাশি হাতে হাত রেখে হাঁটার মতো কোনো ব্যক্তিগত মানুষ নেই। এই শহরে বিষাদগুলো জমা রাখার মতো কোনো ব্যক্তিগত ব্যাংক নেই, যেখানে ইচ্ছে মতোই সুদ ছাড়া বিষাদ জমা রাখা যায়। এই শহরে সোডিয়ামের আলোর নিচে অনেকটা সময় চুপচাপ বসে থাকার মতো কোনো একটা নিজের মানুষ নেই। এই শহরে নিঃশ্বাস নেওয়ার মতো মাথার উপর নিজস্ব একটা আকাশ নেই। এই শহরের প্রতিটি অলিগলিতে শুধু বিষাদের ছাপ আছে। এই শহরের মানুষ অল্প কারণে ছেড়ে যাওয়ার জন্য বাহানা খুঁজে। এই শহরে সোডিয়ামের আলোর নিচে চুপচাপ দুজনে বসে থাকার মতো মানুষ না থাকলেও, সোডিয়ামের আলোর নিচে নিজের একাকিত্ব করার মতো অসংখ্য মানুষ আছে। আবার অনেক মানুষ আছে যারা স্বপ্ন দেখে একটা নির্ভরতার হাত, একটা ব্যক্তিগত আকাশ, নিজের মানুষ, আর একটা নিজস্ব আকাশ হবে। হয়তো এই স্বপ্নগুলোর জন্যই মানুষ ভালো থাকার অভিনয় করে যাচ্ছে প্রতিটা মুহূর্তে। দিন শেষে আমরা সবাই কবিতার শেষ, দিন শেষে আমরা সবাই একা, আমরা সবাই দিন শেষে হচ্ছে একা আমাদের বাঁচতে হয়, একা অনেক কথা বলতে হয়, কিংবা আমাদের একাই কথা বলতে হয় এবং একাই বেঁচে থাকতে হয়। দিন শেষে আমরা সবাই একা। কবিতার মূল ভাব মূলত এটাই ছিল, যে দিন শেষে আমরা সবাই একা। আহ এটা ছিল একটা কবিতা। আমি জানি না কেমন লেগেছে, জানাবেন, জানাবেন কেমন লেগেছে। লাস্ট আমার আর একটা কবিতা পড়বো, তারপর আমার কবিতা পড়া শেষ করে দিব, দিয়ে আমি হচ্ছে আহ অন্য কবিতা যাব। তিশা লিখেছে, ভাইয়া আমার একটা কবিতা দিব, পাঠ করবেন? আচ্ছা, কমেন্ট বক্সে কবিতা দিলে কোনোভাবেই পড়া যাবে না, কারণ স্টিম হ্যাডের যে কমেন্ট গুলো, সেগুলোতে হচ্ছে কিছু নির্দিষ্ট কি থাকে, যা মানে নির্দিষ্ট কিছু কি করে দেয়া থাকে, যেখানে হচ্ছে আহ, মানে এইগুলো হচ্ছে পড়া যায় না, মানে হচ্ছে সম্পূর্ণ লেখা পড়া যায় না। মাত্র 4-5 লাইন শো করে, যার কারণে কমেন্ট বক্সে দিলে কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না। ছোট একটা লাইন পড়ি, কিছু লাইন পড়ি। কি যুক্ত হয়েছেন আমাদের সাথে? বাহ! অনেক কষ্টের পরে লাইভটিতে যুক্ত হতে পেরেছি ভাইয়া, আসলে আই এম সরি, আমি দুঃখিত যে এত নেটওয়ার্কের প্রবলেম। কখনো ভাবতে পারিনি যে আমার লাইফের ফার্স্ট টাইম আজকে আমি এরকম একটা প্রবলেম ফেস করব, আমি কখনো ভাবিনি। যাই হোক, কিন্তু সবাই ছিল। মজার ব্যাপার হচ্ছে, জি। যে আপনি চলে গেছেন, তারপরে আমরা মিমি আপুর সাথে খুব ভালো আড্ডা দিচ্ছিলাম। মাঝ পথে হঠাৎ করে কি যেন হয়েছে, মিমি আপু বের হয়ে গেছে, হয়তো নেটওয়ার্ক প্রবলেম। সো উনাকে আমি কোনোভাবে অ্যাড করতে পারবো না, এটা আপনি জানেন যে হোস্ট ছাড়া কেউ অ্যাপ্রুভ করতে পারে না কাউকে। তো ওনাকে আমি পারবো না। তো এখন যদি আমি লাইভটা শেষ করে দিই, আমার ধারণা ছিল এরকম যে আমি যদি লাইভটা শেষ করে দিই, তারপর কিন্তু লাইভটা চলতো, কারণ আপনি যখন শেষ না করবেন তখন পর্যন্ত কিন্তু লাইভটা হতো না, লাইভটা চলতো। তো দেখা যেত যে আমরা কেউ নাই, লাইভটা চলছে, আমরা যে এতক্ষণ কথা বললাম, এত পরিশ্রম করলাম, এগুলো কিন্তু বিফলে যেত, অনেকে লাইফটা বিরক্ত হয়ে যেত যে লাইভ শেষ, কেন শেষ হচ্ছে না। তো যার কারণে আমার নিজের জায়গা থেকে আমার এখানে কমেন্ট পড়া যায়, মানে শুধু কমেন্ট পড়া যায়, শো করা যায় না। তো আমি ওইখান থেকে কিছু কমেন্ট পড়ছিলাম, কবিতা পড়ছিলাম, আর কথা বলছিলাম, মানে চেষ্টা করেছিলাম যে আপনারা কেউ যুক্ত হন আমার সাথে, ততক্ষণ পর্যন্ত যাতে লাইভটা কন্টিনিউ হয়। এবং করেছি আলহামদুলিল্লাহ। আমি জানি না, এটা হচ্ছে মার্কিং করবেন যারা শুনেছেন,
তারা হয়েছে তারা হচ্ছে আমাকে মার্কিং করবেন যে আমি কত মার্ক পেয়েছি, যে একসাথে অতিথি একসাথে আবৃত্তি করছি, একসাথে উপস্থাপনা করেছি। মস্তু ভাই আবার বেরিয়ে গেছেন। যাই হোক। আসলে আজকের যে লাইভটা আসলে আমাদের লেখকে ফার্স্ট টাইম এরকম, আর ব্যতিক্রম কিছু আমাদের বিশেষ করে অনেক ভালো লেগেছে যে আপনি এত কষ্ট করে মূল্যবান সময় দিয়ে লাইভটা এতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করেছেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়া। না না, আসলে হচ্ছে আপনারা, আমি জানি যে প্রবলেম হয়েছে, যার কারণে হচ্ছে ছিলাম যে দেখি চেষ্টা করে পারা যায় কিনা, যে মজনু ভাই অন্তত পক্ষে আমাদের সাথে যুক্ত হবে খুব শীঘ্রই, এই বিশ্বাসটুকু আমরা করেছিলাম সবাই। ধন্যবাদ এবং ভাইয়া। সব ভালোবাসা এবং শুভকামনা যে এত রাত্রিতেও আপনি আমাদের সাথে রয়েছেন। আর প্রিয় পাঠক, দর্শক এবং শ্রোতা, যারা এত কষ্ট করে এতক্ষণ পর্যন্ত লাইভটি দেখলেন, আসলে আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আজকে আমাদের এখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম, তার মধ্যে সারাদিন বিদ্যুৎ ছিল না, যে কারণে আজকে এই প্রবলেমটা ফেস করতে হয়েছে আমাদের। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর ভাইয়া অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1 মিনিট, আমি আরেকটু সময় নেই, 2 মিনিট সময় নেই। জি। আহ যারা এতক্ষণ ছিলেন আমার সাথে, বা আমাদের সাথে যারা এতক্ষণ একদম ফার্স্ট থেকে ছিলেন, সবার প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞতা রইলো, অনেক অনেক বেশি ভালোবাসা রইলো। আপনাদের সবার কাছে আমি মজনু ভাইয়ের থেকে এই ফ্লোরটুকু নেওয়ার একমাত্র কারণ, একটা মেসেজ দিতে চাই। সেটা হচ্ছে যে আপনারা সবাই মিলে বইয়ের কথা ছড়াবেন, বইয়ের কথা জরুরি, এবং সাহিত্যের কথা ছড়ানো জরুরি, এবং সবার সাহিত্য নিয়ে কথা বলবেন, সবার বই নিয়ে কথা বলবেন। তবে বিশেষ করে হচ্ছে বই নিয়ে কথা বলতে হবে। আপনাদের সবার কাছে বই নিয়ে কথা বলার অনুরোধ রইলো। এবং আমার প্রথম যে প্রকাশিত উপন্যাস আসতে যাচ্ছে সেটা নিয়ে কথা বলবেন, এবং খুব শীঘ্রই প্রি অর্ডার শুরু হবে। এবং যারা যারা যুক্ত হয়েছিলেন, বিশেষ করে আমার আইডি থেকে যারা আমার পাঠক বিন্দু বা আমার ভালোবাসার মানুষ যারা যুক্ত হয়েছিলেন এতক্ষণ, সবার প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা। লাস্ট মুহূর্তে একজন কমেন্ট করেছেন, আমরা যার কথা বলছিলাম, এমি আপু কমেন্ট করেছেন, লিখেছেন ভালোবাসা রইলো তানভীর ভাইয়া, আপু আপনার জন্য অনেক ভালোবাসা, এবং মিমি আপু আপনার অনেক কথাই বলছিলেন। তো আপনার প্রতি অনেক বেশি ভালোবাসা, শেষ মুহূর্তে যুক্ত হতে পেরেছেন, আপনার নতুন বইয়ের জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইলো। তো সব মিলিয়ে হচ্ছে সবার বইয়ের কথা বলবেন, সবার বইয়ের কথা ছড়িয়ে দিবেন। এবং আমরা যে এতক্ষণ লাইভ করলাম, অনেক ভুল ত্রুটি হয়েছে এবং কিছু যান্ত্রিক কিছু ত্রুটি হয়েছে, যার কারণে আপনারা সবাই আমাকেও ক্ষমা করে দিবেন, এবং আমি লেখক পরিবারের পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই ভালো কিছু করব। এবং যারা যারা আমার লেখা পড়তে চান, আপনারা আমার আইডিতে যুক্ত হতে পারেন, কিংবা আমার গ্রুপগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন, এবং এই পরিবারেও আমি লেখা দেওয়ার চেষ্টা করব। পড়বেন, জানাবেন কেমন লেগেছে, এবং আমার গল্প উপন্যাস সবগুলো পড়বেন আশা করছি, এবং বইয়ের কথা জড়াবেন। এবং টিম লেখককে অনেক বেশি কৃতজ্ঞতা, যে আমার আমার মধ্যে সামান্য একটা মানুষ, খুব ছোট একটা মানুষকে এখানে এত বড় একটা প্ল্যাটফর্মে ডেকেছেন ওনারা। বিশেষ করে মজনু ভাইয়ার কে বলবো, যে হঠাৎ করে কালকেই মেবি উনি আমাকে হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে ফোন আসলো, আমি রিসিভ করে, আমি জানতাম না যে এটা মজনু ভাইয়া হবে। আমি খুব বেশি সারপ্রাইজ ছিলাম যে হঠাৎ দেখি বলতেছে যে আমি মজনু। তখন আমার মাথায় মানে একদম কি বলবো, একদম আমি কি হয়ে যাই। তো ভাইয়ার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো। আপনার উপস্থাপনা এবং সবকিছু অনেক দূর এগিয়ে যাক, আমরা আপনার আবৃত্তি খুব দূর এগিয়ে যাক, এবং চর্চা করুন খুব বেশি। মিমি আপুর প্রতি অনেক অনেক ভালোবাসা, আপনার লেখাগুলো খুব দ্রুত ছড়িয়ে যাক, খুব শীঘ্রই যাতে আপনার একক কাব্যগ্রন্থ আমরা পাই অটোগ্রাফ সহ, সেই আশা করছি। এবং সব মিলে হচ্ছে টিম লেখকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক বেশি ভালোবাসা রইলো। সবার প্রতি অনেক ভালোবাসা। খুব শীঘ্রই আমরা ভালো কিছু করব, আশা করছি। সবাই আমাদের সাথে থাকবেন, ভালোবেসে আমাদেরকে আগলে রাখবেন, টিম লেখককে আগলে রাখবেন। অনেক বেশি কৃতজ্ঞতা, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, আর অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে আন্তরিকভাবে দুঃখিত, যে আসলে কখনো ভাবতে পারিনি নতুন একটি অভিজ্ঞতা এখান থেকে নিলাম আর জানলাম। বেশ ভালো লাগলো আপনার সাথে আজকে লাইভটি এপিসোড করে। বিশ্ব হোক লেখকের, ক্যানভাসে নয়, আমাকে কবিতায় এঁকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।